Today we will discuss about probable cause, prevention and referral services for different disabilities in two different parts. This is the discussion on part 1, that is mainly on probable causes of disability. আজ আমরা যে আলোচনা করতে চলেছি সেই আলোচনার মূল বিষয়বস্তু হলো যে বিভিন্ন ধরনের যে অক্ষমতা, এই অক্ষমতাগুলোর সম্ভাব্য কারণ কি আছে। আপনারা প্রত্যেকেই জানেন যে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন there are over 600 million persons with disabilities are living throughout the world, out of which 7 to 10% of the global population they are disabled. অর্থাৎ সারা পৃথিবীব্যাপী যত মানুষ আছেন, যদি 600 মিলিয়ন মানুষ থাকেন তাহলে তার 7 থেকে 10%ই হচ্ছেন disabled. এবং disability and poverty are linked in a vicious cycle. They are the twin sister. অক্ষমতা এবং দারিদ্র এই দুটো যেন একটা খুব ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে রয়েছে এবং poor people have limited access to health care, shelter, food, education and employment and are more likely to work in hazardous conditions. আমরা প্রত্যেকেই জানি যেখানেই দারিদ্র সেখানেই অজ্ঞতা রয়েছে, সেখানে সমস্যা রয়েছে স্বাস্থ্য নিয়ে, বসবাসের স্থান নিয়ে, খাবার নিয়ে, শিক্ষা নিয়ে, উপযুক্ত কাজের সুযোগ সুবিধা নিয়ে, এবং এদেরকে এই সমস্ত তথাকথিত দরিদ্র মানুষদেরকে বিভিন্ন ধরনের সমস্যামূলক অবস্থানের মধ্যে কাটাতে হয়। এবং these factors are contributory to the vulnerability that increases the risk of illness, injury and disability. এর ফলে মানুষের অসুস্থতা, আঘাতপ্রাপ্ত হওয়া এবং তজ্জনিত কারণে অক্ষমতা অর্জন করার সুযোগ কিন্তু বেড়ে যায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা যে সেন্সাস রিপোর্ট দিয়েছেন 2011 সালে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 121 crore people living in India, out of which 2.68 crore persons were enumerated as disabled, which was 2.21% of the total population. আমাদের 2011 সালের যে জনগণনা হয়েছিল ভারত সরকারের পক্ষে, সেখানে আমরা লক্ষ্য করেছি 121 কোটি মানুষ ভারতে বাস করছেন, যার মধ্যে 2.68 কোটি মানুষ ডিসেবলড হিসাবে চিহ্নিত হয়েছেন এবং যা আমাদের টোটাল জনসংখ্যার দেখুন 2.21%। এবং এই ডিসেবলদের মধ্যে 56% হচ্ছেন মেল পপুলেশন এবং 44% হচ্ছে ফিমেল পপুলেশন। এবং এই অর্থাৎ যদি আমরা টোটাল সংখ্যাতে যদি আমরা দেখি তাহলে দেখব 62.32 কোটি পুরুষ রয়েছেন ভারতে এবং মহিলা 58.76 কোটি। মনে রাখতে হবে এটা 2011 সালের জনগণনার রিপোর্ট। যখন আমরা ডিসেবিলিটিকে দেখছি তখন 2.68 ক্রোর ডিসেবিলিটির মধ্যে 1.50 ক্রোর হচ্ছেন মেল এবং 1.18 ক্রোর হচ্ছেন ফিমেল। এবারে যদি আমরা 2011 সালের পশ্চিমবঙ্গের জনগণনার দিকে দেখি তাহলে দেখব যে পশ্চিমবঙ্গে 2011 সালে মানুষ ছিলেন 9,12,76,115, যাদের মধ্যে লিটারেসি রেট 76.26, এদের মধ্যে ডিসেবলড মানুষের সংখ্যা ছিলেন 20,17,406, যা মোট জনসংখ্যার 2 থেকে 2.21%। আমাদের খেয়াল রাখতে হবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু স্বীকার করছে যে 7 থেকে 10% অফ দি টোটাল পপুলেশন আর ডিসেবলড। সেখানে আমরা আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে আমরা বলছি যে জনসংখ্যাতে ডিসেবিলিটির সংখ্যা অনেক কম, এটা হচ্ছে 2.21%। এখন তাহলে প্রশ্ন উঠবে আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য কি। উদ্দেশ্যটাকে আমি 3টে ভাগে মোট ভাগ করে নিয়েছি। প্রথম ভাগটাই হচ্ছে যে to aware the teachers and general mass regarding the
প্রবাবল ইটিওলজিস অফ ডিসেবিলিটি। মানুষ তো অক্ষম হয়ে জন্মাচ্ছেন অথবা জন্মানোর পরে মানুষ অক্ষমতা অর্জন করছেন, অর্থাৎ আইদার দ্য হিউম্যান বিংস আর কনজেনিটালি ডিসেবলড অর দে অ্যাকোয়ার্ড ডিসেবিলিটি। যেভাবেই হোক না কেন এই তথাকথিত অক্ষম মানুষদের সম্বন্ধে আমাদের সমস্ত শিক্ষক সমাজ এবং সাধারণ মানুষকে আমাদের অ্যাওয়ার করতে হবে, জানাতে হবে, সচেতন করতে হবে। 2 নম্বর, টু অ্যাওয়ার দ্য টিচার্স অ্যান্ড জেনারেল মাস রিগার্ডিং রেমিডিয়াল মেজার্স অফ ডিসেবিলিটি। মানুষ অক্ষম হয়ে জন্মাচ্ছেন বা জন্মানোর পরেও অক্ষমতা অর্জন করছেন এবং সেই সমস্ত মানুষদের প্রতি আমরা কি রোল প্লে করব এই বিষয়টাকে নিয়েই আলোচনা করা হয় সর্বত্র, কিন্তু আমরা খুব বেশি আলোচনা করি না যে মানুষ যাতে আর অক্ষম হয়ে জন্মগ্রহণ না করেন। সুতরাং আমার আলোচনার দ্বিতীয় পর্যায়ে থাকবে যে মানুষকে, শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষকে আমরা উদ্দীপিত করব, আমরা সচেতন করব যে কি করলে মানুষ আর অক্ষমতা অর্জন করবেন না বা অক্ষম হয়ে মানুষ জন্মগ্রহণ করবেন না। এবং 3 নম্বর পয়েন্ট, টু ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ দ্য টিচার্স ইন প্রিভেন্টিং ডিসেবিলিটিস ইন দ্য সোসাইটি। শিক্ষকরা সমাজের মেরুদণ্ড, তারাই একটি সমাজকে গড়ে তোলেন। এইরকম একটি সমাজের শিক্ষক অক্ষমতার প্রতিরোধের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করতে পারেন সেই বিষয়টিও আমাদের আলোচনার জায়গা। আমরা এখনো পর্যন্ত মোটামুটি ভাবে সাধারণ মানুষের কাছ থেকে, অনেক ক্ষেত্রে তথাকথিত উচ্চ শিক্ষিত মানুষদের কাছ থেকে আমরা শুনতে পাই যে অক্ষমতার পিছনে কারণ পূর্বজন্মের কোনো কর্মফল অথবা কোনো পাপ, যে কারণে ঈশ্বর আমাদেরকে নাকি অক্ষম করে জন্ম দিয়েছেন। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে এই তথ্যটা সম্পূর্ণ ভুল একটা তথ্য, কারণ আজকে দিনে বিজ্ঞানীরা, চিকিৎসকরা তারা খুব নিশ্চিতভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে disability is mainly caused by some biological or medical defects either in prenatal or perinatal or postnatal period। অর্থাৎ কোনো জীববিজ্ঞানগত বা চিকিৎসা বিজ্ঞানগত কোনো ত্রুটি যা জন্মের পূর্বে অর্থাৎ গর্ভাবস্থায় বা তারও আগে, অথবা যা গর্ভকালীন অবস্থায় যখন আমরা জন্মগ্রহণ করছি সেই রকম সময়ে পেরিন্যাটাল, অথবা জন্মের পরে কোনো সময়ে আমরা অক্ষমতাকে অর্জন করে থাকি। এখন এই অক্ষমতার যে কারণ, সম্ভাব্য কারণ, এইগুলিকে আমরা 3টে প্রধান ভাগে ভাগ করছি। প্রিন্যাটাল কজেস অফ ডিসেবিলিটি বা অক্ষমতার জন্মপূর্ব কারণসমূহ, পেরিন্যাটাল কজেস অফ ডিসেবিলিটি অর্থাৎ জন্মকালীন কারণসমূহ, অ্যান্ড পোস্টন্যাটাল কজেস অফ ডিসেবিলিটি অক্ষমতার জন্ম পরবর্তীকালের কারণসমূহ। যখন আমরা প্রিন্যাটাল কজেস অফ ডিসেবিলিটি অর্থাৎ একটি বাচ্চা এখনো জন্মায়নি, মাতৃজঠরে রয়েছে অথবা মাতৃজঠরেও নেই, কারণ যে পিতামাতা থেকে তার জন্ম হবে সেই পিতামাতা তাদের এখনো বিয়েই হয়নি, তাহলে এই রকম একটা অবস্থানে কিভাবে একটি শিশুর মধ্যে অক্ষমতা জন্মগতভাবে আসছে, আমরা সেই বিষয়টাকে নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে, কারণ অল্প সময়ের জন্য খুব সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা একটু করে নিচ্ছি। নাম্বার 1, ক্রোমোজোমাল ডিসঅর্ডার। আপনারা প্রত্যেকেই জানেন ইন আওয়ার বডি 2 types of cells are present, the vegetative cells and the genetic cell, germ cells, that is the sperm or ovum. In all the vegetative cells in the body, আমাদের শরীরে যত দেহকোষ রয়েছে সমস্ত দেহকোষে the number of chromosome is 23 pairs, that is 46, 23 জোড়া অর্থাৎ 46টি করে ক্রোমোজোম আমাদের প্রত্যেকের শরীরে রয়েছে, এবং প্রতিটি কোষের মধ্যে এই 46টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া অর্থাৎ 44টি ক্রোমোজোম দেহ ক্রোমোজোম, যা দেহের গঠনের জন্য দায়ী, এগুলোকে আমরা এক কথায় বলি অটোজোম, এবং বাকি দুটো ক্রোমোজোম যাদেরকে আমরা বলছি সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বা যৌনতার সঙ্গে সন্নিবদ্ধ ক্রোমোজোম।
এই যৌনতার সঙ্গে সন্নিবদ্ধ যে দুটি ক্রোমোজোম অর্থাৎ এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম, এদের খেলার জন্য আমরা পুরুষ কিংবা নারী হই। অর্থাৎ পুরুষ কিংবা নারী আমরা যাই হই না কেন, আমাদের প্রত্যেকের শরীরে 22 জোড়া করে অটোজোম রয়েছে এবং 1 জোড়া করে সেক্স ক্রোমোজোম রয়েছে। পুরুষ হলে আমাদের শরীরে ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্ট হবে 44 প্লাস এক্স ওয়াই, এক্স এবং ওয়াই দুটি হচ্ছে সেক্স ক্রোমোজোম, আর মেয়ে হলে আমাদের শরীরের ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্ট হবে 44 প্লাস এক্স এক্স। এক্ষেত্রে এক্স ক্রোমোজোম দুটি নারী হওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। এখন যদি এমন অবস্থা হয় যে আমাদের দেহকোষে 46টি ক্রোমোজোম অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম না থেকে ক্রোমোজোমের সংখ্যা যদি বেড়ে যায় কিংবা ক্রোমোজোমের সংখ্যা যদি কমে যায়, তাহলে সিচুয়েশন কি হবে? একে আমরা এক কথায় বলে থাকি ক্রোমোজোমাল ডিসঅর্ডারস অর ক্রোমোজোমাল অ্যাবারেশনস, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি কিংবা ক্রোমোজোমের সংখ্যা হ্রাস। এইরকম অনেক কেস আছে, আমরা সব কেস নিয়ে আলোচনা করতে পারবো না, কিন্তু যেহেতু ডাউন সিনড্রোম বিশিষ্ট বৌদ্ধিক প্রতিস্পর্ধী বা বুদ্ধির দিক থেকে পশ্চাৎপদ বা বুদ্ধির দিক থেকে অক্ষম শিশু আমাদের সমাজে আমরা প্রায়শই দেখতে পাবো, তাই এখানে বিশেষভাবে ডাউন সিনড্রোম বিষয় নিয়ে একটুখানি আলোচনা করার চেষ্টা করছি। এই ডাউন সিনড্রোমের আরেকটি নাম, বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ট্রাইজোমি 21। আমরা প্রথমেই একটু দেখে নিই যে ডাউন সিনড্রোম কেন। না, ডাউন অর্থাৎ ল্যাংডন ডাউন, তিনি একজন ডাক্তার ছিলেন। তিনি প্রথম লক্ষ্য করেন যে তার চেম্বারে যে সমস্ত পেশেন্টরা আসছে তাদের মধ্যে একটু বিশেষ ধরনের ক্যারেক্টার, যে ক্যারেক্টারটার সঙ্গে মঙ্গলয়েড ক্যারেক্টার মিশে আছে। তাই প্রথমে এই বিশেষ ধরনের ছেলে মেয়েদেরকে তিনি বলেছিলেন, এই যে দেখুন ছবিটা, তিনি বলেছিলেন যে এরা মঙ্গলয়েড। কিন্তু যারা মঙ্গলয়েড তারা তাতে প্রতিবাদ করেন, তারা বলেন যে না, আমাদেরকে মোটেও এরকম নয় এবং আমাদের শরীরে মোটেও ট্রাইজোমি 21 নেই, সুতরাং এদেরকে মঙ্গলয়েড বলে আইডেন্টিফাই করলে আমাদেরকে অপমান করা হয়। তাই বিজ্ঞানী ল্যাংডন ডাউন তিনি নিজের পদবিটাই দিয়ে দিলেন, তাই বললেন ডাউনস সিনড্রোম। সিনড্রোম মানে এ গ্রুপ অফ সিমটমস অফ ডিফারেন্ট ডিসঅর্ডার, বিভিন্ন ধরনের সমস্যা যখন একত্রে কোনো একজন ব্যক্তির মধ্যে এসে পৌঁছাচ্ছে তখন তাকে বলি সিনড্রোম। তাই ডাউনের দ্বারা চিহ্নিত সিনড্রোম বা ডাউনের দ্বারা কথিত সিনড্রোম, তাই ডাউন সিনড্রোম বা ট্রাইজোমি 21। কেন ট্রাইজোমি 21? কারণ এই সমস্ত যে শিশু, এদের শরীরের প্রতিটি দেহকোষের মধ্যে 21 নম্বর ক্রোমোজোমের সংখ্যা 2-এর জায়গায় 3 হয়ে যায়। আমাদের প্রত্যেকের শরীরে ক্রোমোজোমের সংখ্যা জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ 1 নম্বর 1 জোড়া, 2 নম্বর 1 জোড়া, 3 নম্বর 1 জোড়া, 21 নম্বর 1 জোড়া, 22 নম্বর 1 জোড়া, 23 নম্বর অর্থাৎ সেক্স ক্রোমোজোম তাও 1 জোড়ায় থাকে। কিন্তু যদি কোনো কারণে 21 নম্বর ক্রোমোজোমের সংখ্যা 2-এর জায়গাতে 3 হয়ে যায়, তাহলে আমাদের টোটাল ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স আমাদের পরিবর্তিত হয়ে যাবে এবং তার ফলে আমাদের চেহারাটা ঘটবে এই রকম। কিরকম চেহারা দেখুন, ছোট মাথা, মাইক্রোসেফালি, আই সিচুয়েটেড ইজ স্লাইটলি আপওয়ার্ড পজিশন, চোখ দুটো সামান্য একটু যেন উপরের দিকে। আমাদের যে অবস্থানে চোখ আছে এদের চোখ কিন্তু ঠিক সেই অবস্থানে নেই, একটু যেন সামনের দিকে এদের চোখগুলো রয়েছে। এই যে দেখুন চোখ দুটোর অবস্থান দেখলেই বুঝতে পাচ্ছেন আপনারা, যেন স্বাভাবিক অবস্থানে নয়, একটু যেন উপরের দিকে রয়েছে। হাতের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করুন, দেখবেন হাতের আঙুলগুলো ছোট এবং হাতের পামে যে ক্রিজ থাকে, আমাদের অনেকগুলো করে ক্রিজ থাকে, দাগ থাকে বা ভাঁজ থাকে, এদের হাতে কিন্তু একটি মাত্র ক্রিজ পাবেন পামের মধ্যে। হাতের আঙুলগুলোতে এতটাই ছোট হাতের তুলনায় যে দেখতে একটু অস্বাভাবিক বলে মনে হবে। মুখটা স্বাভাবিকের তুলনায় ছোট, কিন্তু জিভটা স্বাভাবিক দৈর্ঘ্য বিশিষ্ট, তার ফলে প্রোট্রুডেড টাং অর্থাৎ জিভটা যেন বাইরের দিকে বেরিয়ে আসছে। নেজাল ব্রিজ ফ্যাটেন্ড, নাকটা যেন চাপা হয়ে রয়েছে, খেয়াল করলে বুঝতে পারবেন সামনের দিকে নাকটা চাপা হয়ে রয়েছে। আইব্রোর পজিশন দুটো দেখুন, আইব্রোটাও স্বাভাবিক অবস্থানে নেই, অনেকটা উপরের দিকে।
এরা মাইক্রোসেফালি, অর্থাৎ এদের মাথাটা স্বাভাবিকের তুলনায় ছোট, দৈর্ঘ্যের তুলনায়, বডির দৈর্ঘ্যের তুলনায় মাথার আয়তন স্বাভাবিকের তুলনায় অনেকটা ছোট হয়ে যায় এদের। গলার আওয়াজ যদি আমরা দেখি তাহলে গাটারাল, অর্থাৎ কড়াইতে যদি ডাল দেওয়া হয়, গোটা গোটা ডাল দিয়ে দেওয়া হয়, দিয়ে যদি নাড়া হয় গরম কড়াইতে, তাহলে কড়কড় করে একটা শব্দ হয়। এদের কণ্ঠস্বরের মধ্যে সেই রকম একটা ঘড়ঘড়ে আওয়াজ প্রায়শই আমরা লক্ষ্য করে থাকি। আইলিডস গুলো, চোখের পাতাগুলো ফোলা অ্যান্ড মেবি রেডিশ, একটু লালচে কালারের হয়ে থাকে। ক্যাটারাক্ট ইন দ্য আইজ, চোখে প্রায়শই আমরা ছানি লক্ষ্য করব। ডিপ্রেসড ন্যাজাল ব্রিজ অ্যান্ড স্মল নোজ, নাকটাও ছোট হবে। স্কুইন্ট অ্যান্ড নিস্ট্যাগমাস, স্কুইন্ট থাকবে, নিস্ট্যাগমাস অর্থাৎ চোখের মণিটা দেখলে মনে হবে যেন দুলছে, অর্থাৎ ঠিক স্বাভাবিক সুস্থভাবে চোখের মণি আমরা লক্ষ্য করব না। ফিশার লিপস, ঠোঁটটা আমাদের স্বাভাবিক, কিন্তু তাদের ঠোঁটের মধ্যে অসংখ্য ফাটল লক্ষ্য করা যায়। স্মল মাউথ অ্যান্ড প্রোট্রুডেড টাং উইথ ফিশার, আরও বৈশিষ্ট্য যে টাংটা শুধু বেরিয়ে আসে না, টাঙের মধ্যে অনেকগুলো ফাটল বা ফিশার আমরা লক্ষ্য করি। হাই অ্যান্ড আর্চড প্যালেট, আমাদের যে প্যালেট সেই প্যালেটের মতো, অর্থাৎ তালুর মতো এদের প্যালেট নয়, এদের প্যালেটটা হয়ে যায় হাই, অনেকটা উঁচু, এবং আর্চড, অনেকটা যেন ধনুকের মতো। ডেন্টাল অ্যারেঞ্জমেন্ট মে নট বি নর্মাল, ট্রুলি তাই, বেশিরভাগ ক্ষেত্রেই দাঁতের অ্যারেঞ্জমেন্ট, দাঁতের সজ্জা স্বাভাবিক হয় না। স্মল ইন সাইজ অ্যান্ড ডিলেড ইরাপশন অফ টিথ, দাঁত বেরোতে দেরি হয় এবং দাঁতগুলো খুব ছোট সাইজের হয়। রেয়ারলি ক্লেফট প্যালেট, প্যালেটটার মধ্যে কখনো কখনো ক্লেফট অর্থাৎ খাঁজ বা ফাটল বা গর্ত লক্ষ্য করা যায়। লো পিচড ভয়েস অ্যান্ড গাটারাল, আগেই বলেছি। স্ক্যান্টি অ্যান্ড ড্রাই হেয়ার, চুল পরিমাণে কম থাকে এবং ড্রাই, একটু শুকনো হয়, তার ফলে ভঙ্গুর হয়ে যায়। নেক স্মল, ঘাটটা ছোট। বোন স্ট্রাকচার ইন নেক ইজ নট নর্মাল, স্বাভাবিক বোনের স্ট্রাকচার আমরা লক্ষ্য করব না। মাইক্রোগন্যাথিয়া অর্থাৎ স্মল চিন এবং শর্ট নেক, ঘাটটাও ছোট হবে এবং সেখানে এক্সট্রা স্কিন, অনেক সময় দেখলে মনে হয় যেন একটা দুটো চামড়ার ভাঁজ পড়ে গেছে। আউটার ইয়ার্স টেন্ড টু বি স্মল, এই যে সামনের দিকের যে কান, এটা স্বাভাবিকের তুলনায় ছোট হচ্ছে। তারা হিয়ারিং লস, শোনার ক্ষেত্রে অনেকেরই অসুবিধা। 3 রকমের হিয়ারিং লসই দেখতে পাবো, সেন্সরি নিউরাল, কন্ডাক্টিভ কিংবা মিক্সড। পোর মাসল টোন অ্যান্ড হাইপোটনিক, মাসলের টোনটা অর্থাৎ মাংস পেশিকে ধরে যদি আমরা উপরের দিকে টানি আমাদের বডিতে, ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে তার নিজের জায়গাতে চলে যায়। এদের কিন্তু মাংস পেশিকে ধরে টানলেও সহজে নিজের জায়গায় যায় না, খুব ধীরে 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 এরা কিন্তু নিজের জায়গায় মাংসপেশিটা ফিরে আসতে থাকে। ওকে, আর কি তার সঙ্গে হচ্ছে হাইপোটনিক, হাইপোটনিক মানে থপথপে, ফ্লপি ইন নেচার, হেঁটে যাচ্ছে মনে হবে যেন শরীরে কোনো হাড় নেই, যেন শুধু মাংস পেশিগুলো নিয়ে একটা দেহ যেন হাঁটছে। ক্লিনোড্যাকটাইল অর্থাৎ মাইল্ড ইনকার্ভিং অফ দ্য 5th ফিঙ্গার, হাতের যে পঞ্চম অঙ্গুলিটি 5 নম্বর আঙ্গুল, সেটা একটু ভিতরের দিকে যেন একটু বেঁকে থাকছে। টিপিক্যালি শর্ট, দৈর্ঘ্যে একটু ছোট। ব্রড হ্যান্ডস, এ সিঙ্গল ট্রাভার্স ক্রিজ ইন দ্য পাম, সিমিলার ক্রিজ, আমি তাও বলেছি। স্মল টো, পায়ের পাতাটা ছোট। ফ্ল্যাট ফুট, পায়ের পাতাতে কোনো ফাঁক বা গর্ত থাকে না, একদম ফ্ল্যাট, একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়। লার্জ গ্যাপ বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বিগ টোজ। প্যাটেলা ইজ নট নর্মালি প্লেসড। Congenital heart defects in 40 to 60% cases may lead to death in infancy, অর্থাৎ জন্মগতভাবে এদের হার্ট বা হৃৎপিণ্ডের সমস্যা থাকে, শতকরা 40 থেকে 60 জনের, তাই অনেকেই কিন্তু ইনফ্যান্সিতে, শৈশবেই মারা যায়। ভিশনের অ্যাবনর্মালিটিস, দেখার ক্ষেত্রে অনেকের ত্রুটি হতে পারে। ইনক্রিজড ইনসিডেন্টস অফ পালমোনারি ইনফেকশনস, অর্থাৎ এদের যে লাংস বা ফুসফুস, সেখানে খুব দ্রুত হারে সংক্রমণ ঘটে থাকে, স্কিন প্রবলেম হয়ে যায়। হাইপোগোনাডিজম অ্যান্ড ইনফার্টিলিটি ইন মেলস,
পুরুষদের ক্ষেত্রে প্রায়শই ইনফার্টিলিটি অর্থাৎ সন্তান জন্মদানের ক্ষমতা থাকে না। অ্যালজাইমার্স ডিজিজ একটু বড় বয়সে গিয়ে অ্যালজাইমার্স ডিজিজ লাইক ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিভ্রংশের মতো সমস্যা দেখা যায়। এদের বিহেভিয়ারাল প্রবলেমস তো থাকেই, কীরকম না এদের মধ্যে এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এক কথায় বলি হাইপার অ্যাক্টিভ, ডিপ্রেশন, অবসাদ থাকে, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডেফিসিয়েন্সি। এরা আপনার কথা বুঝতে পারবে কিন্তু তার মনের মতো করে সে ঠিক যা বুঝছে এবং সে যা বলতে চাইছে তা ঠিক বুঝিয়ে আপনাকে বলতে পারবে না। অটিজম এদের অনেকের মধ্যেই এর আত্মমগ্ন হয়ে থাকে এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার একটা আক্রমণাত্মক আচরণ এদের অনেকের মধ্যেই আমরা লক্ষ্য করি। সামটাইমস সেলফ টক নিজেরা কথা বলতে থাকে। মডারেটলি ইন্টেলেকচুয়ালি ডিসেবলড, ভেরি ইন্টারেস্টিং রিসার্চ ওয়ার্ক আছে এখানে, সারা পৃথিবী জুড়ে প্রচুর গবেষণা হয়েছে। দেখা যাচ্ছে যে এই বাচ্চারা যখন জন্মায় তারপরে যখন বড় হতে থাকে তখন যদি আমরা আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্স কোসেন্ট বা বুদ্ধাঙ্ক যদি মাপি তাহলে দেখতে পাবো এদের আইকিউ 50 থেকে 60, অর্থাৎ এরা মডারেটলি বা মধ্যম মাত্রায় বৌদ্ধিক প্রতিস্পর্ধী বা বৌদ্ধিক অক্ষম। কিন্তু যদি এই সমস্ত বাচ্চাকে অন্যান্য বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়ালি ডিসেবলড বা বৌদ্ধিক অক্ষম শিশুদের মধ্যে রাখা হয় তাহলে দেখা যায় এদের আইকিউ খুব দ্রুত হারে ফল করতে থাকে, এদের আইকিউ কমে যায়। কগনিটিভ ডেভেলপমেন্ট ইম্পেয়ার্ড, ফার্দার স্পিচ ডেভেলপমেন্ট ইজ অলসো অ্যাফেক্টেড। এদের বৌদ্ধিক বিকাশ বিশেষভাবে বাধাপ্রাপ্ত হয় এবং খুব ভালোভাবে যে এরা কথা বলতে পারে তা কিন্তু পারে না। স্পিচ ডেভেলপমেন্ট অনেক ক্ষেত্রেই কিন্তু বিশেষভাবে ব্যাহত হয়। রিস্ক অফ লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, রক্তের ক্যান্সারের একটা সম্ভাবনা এদের মধ্যে থেকে থাকে। অনসেট অফ পিউবার্টি ইজ নর্মাল, ঠিক সময়ে কিন্তু বয়স সন্ধিকাল আসে, কিন্তু ইনক্রিজড রিস্ক অফ বার্থ অফ ডাউন সিনড্রোম বেবি ফ্রম ডাউন সিনড্রোম মাদার। ডাউন সিনড্রোম বিশিষ্ট কোনো মেয়ে সে যদি সন্তান জন্ম দেয় তার সন্তানের ডাউন সিনড্রোম বিশিষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যায়, এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বাবা যদি ডাউন সিনড্রোম হন, মা যদি স্বাভাবিক হন, তাহলে সেক্ষেত্রে ডাউন সিনড্রোম বেবি আসার সম্ভাবনা কম থাকে। আর বাবা এবং মা দুজনেই যদি ডাউন সিনড্রোম বিশিষ্ট হন তাহলে তাদের সন্তান নিশ্চিতভাবে বলা যায় যে ডাউন সিনড্রোম যুক্ত হবে। মাদার্স এজ অফ প্রেগনেন্সি ইজ এ ট্রিকি ফ্যাক্টর ফর গিভ বার্থ অফ এ ডাউন সিনড্রোম বেবি। এই নিয়ে সারা পৃথিবীব্যাপী অসংখ্য গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে, এবং পশ্চিমবঙ্গেও এই জেনেটিক্সের এই বিশেষ ডাইমেনশন নিয়ে প্রচুর কাজ চলছে বিভিন্ন ল্যাবরেটরিতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তাতে নিশ্চিতভাবে এটাও প্রমাণিত হয়েছে যে মায়ের বয়স শিশুর ডাউন সিনড্রোম বেবি হওয়ার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রাইটেরিয়া। এবং সেই বয়স নিয়ে যে সমস্ত গবেষণা রয়েছে সেখানে দেখা যাচ্ছে মায়ের বয়স যদি 30 বা তার বেশি হয় তাহলে সন্তানের মধ্যে ডাউন সিনড্রোম আসার একটা সম্ভাবনা বিশেষভাবে তৈরি হয়। কিন্তু 35 এজ বা তার বেশি যদি মায়ের বয়স হয় তাহলে ডাউন সিনড্রোমের সম্ভাবনা চূড়ান্ত হারে বৃদ্ধি পায়। সুতরাং মাদার্স এজ অফ প্রেগন্যান্সি ইজ এ ট্রিকি ফ্যাক্টর, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে প্রশ্ন উঠবে, দেন ফাদার্স এজ অফ প্রেগন্যান্সি, বাবার বয়স অর্থাৎ যখন মা আমার গর্ভবতী হচ্ছেন তখন বাবার বয়স কি কোনো ক্রাইটেরিয়া নয়? উত্তর, ক্রাইটেরিয়া। মাত্র 2-3টি গবেষণা বলছে যে ফাদার্স এজ অফ প্রেগন্যান্সি, মাদার্স এজ অফ প্রেগন্যান্সিতে যদি ফাদার্স এজ 50 বা তার বেশি হয় তাহলে শুধুমাত্র বাবার বয়সের কারণে সন্তান ডাউন সিনড্রোম বিশিষ্ট হতে পারে। কিন্তু অধিকাংশ গবেষণা স্বীকার করছে যে মা যখন গর্ভধারণ করছেন সেই সময় বাবার বয়স যদি 55 বা তারও বেশি হয়ে যায় তাহলে তাদের সন্তানের ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। সেকেন্ড টাইপ যেটা, দ্যাট ইজ দ্য এডওয়ার্ড সিনড্রোম অর ট্রাইজমি 18। এখানেও কিন্তু এও ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জড বেবি, এর 18 নম্বর ক্রোমোজোম 2-এর জায়গায় 3 হয়ে যায়। আমি আগেই বলেছি আমাদের শরীরে কোষে কোষে প্রত্যেকটি জায়গায় 18 নম্বর ক্রোমোজোম 2টি করে থাকার কথা, কিন্তু 18 নম্বর ক্রোমোজোম যদি 3টি হয়ে যায় তাহলে এই ধরনের ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জড বেবিকে আমরা বলছি এডওয়ার্ড সিনড্রোম। কেন বলছি না, বিজ্ঞানী এডওয়ার্ড এই বিশেষ সিনড্রোম বিশিষ্ট বাচ্চাগুলিকে প্রথম চিহ্নিত করেছিলেন।
নেক্সট হচ্ছে পটহাউস সিনড্রোম অর ট্রাইজমি 13 to 15, অর্থাৎ দেহকোষের 13 নম্বর ক্রোমোজোম যদি 2 এর জায়গায় 3, ট্রাইজমি, ট্রাইমেন 3 ক্রোমোজোম, সেটাকে জমি বলা হচ্ছে ছোট করে, 3টি ক্রোমোজোম, অর্থাৎ 13 নম্বর ক্রোমোজোম যদি দেহকোষে 2 এর জায়গায় 3 হয় তাহলে ট্রাইজমি 13। একইভাবে যদি 14 নম্বর ক্রোমোজোম দেহকোষে 2 এর জায়গায় 3 হয় তাহলে ট্রাইজমি 14। একইভাবে যদি 15 নম্বর ক্রোমোজোম দেহকোষের 15 নম্বর ক্রোমোজোম যদি 2 এর জায়গায় 3 হয় তাহলে ট্রাইজমি 15। এই ট্রাইজমি 13 to 15 এই পুরোটাকে বলা হচ্ছে পটহাউস সিনড্রোম। এটাও কিন্তু এরাও এই সমস্ত শিশুরাও কিন্তু ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জড হয়। খেয়াল রাখতে হবে যে ট্রাইজমি 18 বা এডওয়ার্ড সিনড্রোম এবং ট্রাইজমি 13 to 15 বা পটহাউস সিনড্রোম বিশিষ্ট শিশুরা খুব বেশি দিন বেঁচে থাকে না এবং এই রকম শিশুর জন্মহারও যথেষ্ট পরিমাণে কম হয়। উলফ সিনড্রোম, উলফ সিনড্রোম হচ্ছে আমাদের 4 নম্বর ক্রোমোজোম পি বাহুটি, সেই পি বাহুতে যদি সমস্যা হয় তাহলেই কিন্তু উলফ সিনড্রোম। ক্যাট আই সিনড্রোম এটাও একটা ক্রোমোজোমাল অ্যাবারেশনস। ক্রাইডু চ্যাট সিনড্রোম ও ক্রোমোজোমাল অ্যাবারেশন। ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, ভেরি ইন্টারেস্টিং ফিচার। আমাদের প্রত্যেকের শরীরে দেহকোষে অন্তত একটি করে এক্স ক্রোমোজোম, ছেলেদের শরীরে একটি এক্স একটি ওয়াই ক্রোমোজোম দেহকোষে, মেয়েদের দেহকোষে 2টি করে এক্স ক্রোমোজোম। এখন এই আমাদের এক্স ক্রোমোজোম কি ছেলে কি মেয়ে যদি ফ্র্যাজাইল হয়, যদি ভঙ্গুর হয়, ভেঙে যায়, কিংবা একটি পার্ট ভেঙে গিয়ে জড়ো হয়ে আছে, যুক্ত হয়ে আছে কিন্তু নিচের দিকে ঝুলে আছে, তখন আমরা সেই অবস্থাটাকে বলছি ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। তাহলে ছেলেদের দেহকোষে যেহেতু একটি মাত্র এক্স ক্রোমোজোম আছে তাহলে ছেলেরা যদি তাদের ফ্র্যাজাইল হয় তাহলে ছেলেরা ফ্র্যাজাইল এক্স সিনড্রোমে আক্রান্ত হবে এবং ইন্টেলেকচুয়ালি ডিসেবলড হবে। কিন্তু মেয়েদের শরীরে যেহেতু 2টি এক্স ক্রোমোজোম রয়েছে তাই একটি এক্স ক্রোমোজোম যদি ফ্র্যাজাইল হয় এবং আরেকটি এক্স ক্রোমোজোম যদি নরমাল হয় তাহলে সেই মেয়েরা হবে ক্যারিয়ার। খুব রেয়ার ক্ষেত্রে, খুবই রেয়ার ক্ষেত্রে, পাওয়া যায় না, তাই বলছি খুব রেয়ার ক্ষেত্রে মেয়েরা ফ্র্যাজাইল এক্স সিনড্রোম বিশিষ্ট হয়, অর্থাৎ তার দেহকোষের 2টি এক্স ক্রোমোজোমই যে ক্ষেত্রে ফ্র্যাজাইল হয়। এটা কিন্তু আবার বলছি এক্সেপশনাল বা ভেরি মাচ রেয়ার কেস এটি। দেখুন এখানে ট্রাইজমি 18 যেটা একটু আগে বলে এসেছি সেই জায়গাটা বলেছি। দেখুন ওভারল্যাপিং ফিঙ্গার্স, ভেরি ইন্টারেস্টিং ফিচার, যে ফিঙ্গারগুলো, হাতের আঙুলগুলো ওভারল্যাপ করে যাচ্ছে, হার্ট এবং লাংয়ের মধ্যে অ্যাবনর্মালিটিস দেখা যাচ্ছে, ডিক্রিজড মাসল টোন, আগেই বলে এসেছিলাম যেটা ডাউন সিনড্রোম বেবিদের মধ্যে যেমন মাসল টোন ডিক্রিজড হয়ে যায় এদেরও ঠিক তেমনি। লো সেট ইয়ার্স, কানগুলো মনে হয় স্বাভাবিক অবস্থানে নেই, একটু নিচের দিকে করে বসানো রয়েছে। ক্লাব ফুট, অর্থাৎ পায়ের পাতাতে কোথাও ফাঁকা নেই, পাটা ফেললে যেন একদম স্ট্রেট ফরওয়ার্ড মাটিতে আটকে যাচ্ছে, এবং স্মল ফিজিক্যাল সাইজ। এদের শরীরের গঠন স্বাভাবিক নয়। কেন? 18 নম্বর ক্রোমোজোম 2 এর জায়গায় 3। আমরা এই পিকচারটাতে দেখুন যে 23 জোড়া ক্রোমোজোম আমাদের প্রত্যেকের দেহকোষে আছে। এটা মাইক্রোস্কোপিক পিকচার, এগুলো খালি চোখে দেখা যায় না, একেবারে হাই পাওয়ারের অনুবীক্ষণ যন্ত্র ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে এগুলো দেখা যায়। 1 নম্বর ক্রোমোজোম 1 জোড়া, 2 নম্বর 3 নম্বর, প্রত্যেকটি ক্রোমোজোমের দেখুন স্ট্রাকচার ডিফারেন্ট, তার ফাংশন ডিফারেন্ট, এবং তার মধ্যে যে জিন রয়েছে সেই জিনের অ্যারেঞ্জমেন্টও ডিফারেন্স। আমরা ডাউন সিনড্রোমের ক্ষেত্রে বলেছিলাম 21 নম্বর ক্রোমোজোমের সংখ্যা 2 এর জায়গায় 3, অর্থাৎ এরকম 2টি ক্রোমোজোমের জায়গায় সেখানে আরেকটি 21 নম্বর ক্রোমোজোম বা 3টি 21 নম্বর ক্রোমোজোম সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি। পটহাউস সিনড্রোম বা ট্রাইজমি 13 আমি বলে এসেছিলাম, এখানেও আপনারা লক্ষ্য করুন মার্কার দিয়ে বোঝানো হয়েছে ট্রাইজমি 13। কেমন? ইলেকট্রন মাইক্রোস্কোপে যে ছবি ধরা পড়েছে 13 নম্বর ক্রোমোজোম আমাদের প্রত্যেকের শরীরে 2টি করে রয়েছে, কিন্তু পটহাউস সিনড্রোম বিশিষ্ট বাচ্চাদের শরীরে 13 নম্বর ক্রোমোজোম 2 এর জায়গায় 3, তার ফলে কি হয়েছে? ট্রাইজমি 13 হয়ে গেছে এবং দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 46 না হয়ে 47 হয়ে গেছে। এদেরও দেখুন ক্যারেক্টারিস্টিক ফিচার্স অলমোস্ট সেম অফ দ্য এডওয়ার্ডস সিনড্রোম। ফ্র্যাজাইল এক্স সিনড্রোম বিশিষ্ট বাচ্চা, একটু আগে আমি বিস্তারিত আলোচনা করে এলাম। এই ফ্র্যাজাইল এক্স সিনড্রোম বিশিষ্ট বাচ্চার মধ্যে আমরা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার
আমরা লক্ষ্য করতে পারবো। আমরা লক্ষ্য করব ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এবং একই সঙ্গে আমরা লক্ষ্য করতে পারবো এক্ষেত্রে যে ডিস্টিংক্ট ফেসিয়াল ফিচার্স, এদের যে মুখের গঠন, এই মুখের গঠনটা অন্য জনের মতো হবে না। প্রমিনেন্ট এবং ব্রড ফোরহেড, অর্থাৎ এই যে কপালটা দেখুন খুব প্রমিনেন্ট এবং ব্রড, অনেকটা কিন্তু চওড়া। কানগুলো অনেকটা বড় বড়, লার্জ ইয়ার্স এদের রয়েছে। ফেসটা, মুখটা যেন একটু লম্বাটে করে মুখ রয়েছে। স্ট্রাসবিসমাস বা স্কুইন্ট রয়েছে চোখের মধ্যে। আর কি রয়েছে না, মিট্রাল ভালভ এর গন্ডগোল, আমাদের শরীরে হার্টের মধ্যে যে মিট্রাল ভালভ রয়েছে সেই মিট্রাল ভালভের প্রবলেম রয়েছে। চেস্টের মধ্যে কিছু ফাঁকা স্পেস পাওয়া যেতে পারে, হলো চেস্ট। আর হাইপোটোনিয়া অর্থাৎ থপথপে ভাব রয়েছে। জয়েন্টের ল্যাক্সিটি রয়েছে, স্কোলিওসিস এবং এই রকম অনেক রকমের। প্রমিনেন্ট জ, ডেন্টাল অ্যারেঞ্জমেন্ট ইজ নট নর্মাল, এইরকম অসংখ্য প্রবলেম লক্ষ্য করব। ঠিক তেমনিভাবে ক্যাটস আই সিনড্রোম, যেটা আমরা বলে এসেছি, ক্যাটস আই সিনড্রোম, দেখুন বিড়াল চক্ষু, চোখটা দেখলে মনে হয় যেন বিড়ালের মতো, অর্থাৎ স্বাভাবিক দৃষ্টি আমরা কিন্তু খেয়াল করছি না। এরপরে যেটা আমরা লক্ষ্য করব জেনেটিক ডিসঅর্ডার, অর্থাৎ ফিনাইল কিটোনিউরিয়া, পিকেইউ বা ফিনাইল কিটোনিউরিয়া। এটা জিনগত একটি ত্রুটি। অ্যামিনো অ্যাসিড ডিসঅর্ডার, হার্লার সিনড্রোম, গ্যালাক্টোসিমিয়া, টিউবারাস স্ক্লেরোসিস, এই সবই কিন্তু জেনেটিক ডিসঅর্ডার, জিনগত। সুতরাং জন্মগতভাবে শিশু এই ধরনের সমস্যা নিয়ে জন্মায় এবং এরাও প্রত্যেকে কিন্তু ইন্টেলেকচুয়ালি ডিসঅর্ডার। এখানে আমরা আরেকটু বেশি করে বলবো ক্র্যানিওস্টেনোসিস। ক্র্যানিওস্টেনোসিস এটার ব্যাপারটা কি হয় না, আমরা যখন জন্মাই, জন্মানোর সময় আমাদের প্রত্যেকের মাথার ব্রহ্মতালুতে, অর্থাৎ মাথার একেবারে কেন্দ্রবিন্দুতে একটুখানি ফাঁকা জায়গা থাকে, চামড়া হাত দিলে এখানে দপদপ করতে থাকে। তাই খুব সাবধানতার সঙ্গে বাচ্চাদেরকে শোয়ানো হয়। মাথার ঠিক পিছন দিকে যেমন একটি বালিশ দেওয়া থাকে, নরম বালিশ, ঠিক তেমনি মাথার উপরের দিকেও একটি বালিশ দেওয়া থাকে, যাতে সামান্যতম চাপ না লাগে। কিন্তু জন্মগতভাবে শিশুর মাথায় যদি ফাঁক স্থানটুকু যদি না থাকে, অর্থাৎ জন্ম মুহূর্তে যদি ডাক্তাররা লক্ষ্য করেন যে মাথার উপরের দিকে এই হাড়গুলো পরস্পর যুক্ত হয়ে গেছে অপোজিট অ্যান্ড অল্টারনেট ডাইরেকশনে, যেটা এখন আমাদের রয়েছে, যে কোনো ডেড বডির স্কাল যদি আপনারা স্টাডি করেন তাহলে দেখবেন সেখানে হাড়টা জিগজ্যাগ ওয়েতে গেছে, এই জায়গার হাড়গুলো জিগজ্যাগ ওয়েতে যুক্ত হয়ে রয়েছে, যেটাকে ইচ্ছা করলে আমরা খুলে দিতেও পারি। এই বাচ্চাদের কিন্তু জন্মগতভাবে এই ফাঁকা জায়গা যেটা আমাদের থাকা উচিত ছিল, সেই ফাঁকা জায়গাটুকু থাকে না, জন্মগতভাবে স্বাভাবিকভাবে এরা অ্যাটাচড হয়ে যায়। তার ফলে কি হয়, এদের মস্তিষ্কের ভিতরে যে ব্রেন সেলগুলো রয়েছে সেই ব্রেন সেলের ডেভেলপমেন্ট বিশেষভাবে ব্যাহত হয়ে যায়। তার ফলে এরা হয়ে যায় ইন্টেলেকচুয়ালি ডিসেবলড। প্রশ্ন উঠতে পারে, আমাদের মাথায় ফাঁকা স্থান থাকে কেন? উত্তর এক কথায়, যদি ফাঁকা স্থান না থাকে তাহলে দ্রুত হারে ব্রেন সেলের ডেভেলপমেন্ট হবে কি করে? অতএব ব্রেন সেলের ডেভেলপমেন্ট হতে গেলে ব্রেনকে স্পেস দিতে হবে, সেলের জন্য স্পেস দিতে হবে। তাই ওই রকম ফাঁকা স্থান ধীরে 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 উল্টো দিক থেকে, উভয় দিক থেকে এই হাড়গুলো, নচ লাইক যে বোনসগুলো, তারা পরস্পর সামনের দিকে চলে যায়, যুক্ত হয়ে যায়। ক্রেটিনিজম, এটা প্রত্যেকেই ক্লাস 10-এ হরমোন চ্যাপ্টারে পড়ে ফেলেছেন। ক্রেটিনিজম অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে, গলাতে অবস্থিত আমাদের থাইরয়েড গ্রন্থি, শ্বাসনালীর উপরে, ট্রাকিয়ার উপরে, ষড়যন্ত্রের নিচে এই থাইরয়েড গ্ল্যান্ড অবস্থিত। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি থাইরক্সিনের সিক্রেশন ছোটবেলা থেকেই স্বাভাবিক যদি না হয়, তাহলে হয় ক্রেটিনিজম, বাচ্চা হয় ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ, ডোয়ার্ফ ইন সাইজ। নেক্সট হচ্ছে মাইক্রোসেফালি। আমার বডির তুলনায় জন্মগতভাবে মাথাটা যদি মাইক্রো হয়, মাইক্রো মানে কিন্তু মাইক্রোস্কোপিক নয়, সেফালি মানে মাথা, অতএব সেফাল বা মাথাটা যদি ছোট হয় স্বাভাবিকের তুলনায়, তাকে বলা হবে মাইক্রোসেফালি। মাইক্রোসেফালি হওয়ার কারণে ব্রেন সেলের ঠিক মতো ডেভেলপমেন্ট হবে না, তার ফলে বাচ্চা হবে ডিসেবলড। ক্রেটিনিজমের ক্ষেত্রেও বাচ্চা ইন্টেলেকচুয়ালি ডিসেবলড, মাইক্রোসেফালির ক্ষেত্রেও অবশ্যই বাচ্চা ইন্টেলেকচুয়ালি ডিসেবলড। আদার টাইপ অফ ডিসেবিলিটিও তার মধ্যে থাকতে পারে। হাইড্রোসেফালি, হাইড্রোসেফালি হচ্ছে, হাইড্রো মানে জল, আসলে কিন্তু এটা জল নয়, এটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ।
সিএসএফ আমাদের প্রত্যেকের মস্তিষ্কে ছোট ছোট যে শ্যাক বা থলি থাকে, মাইক্রোস্কোপিক শ্যাক বা থলি থাকে, তার থেকে প্রতিনিয়ত সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিক্রেশন হয় এবং সেই ফ্লুইড শেষ পর্যন্ত গর্ত দিয়ে এক একটা ফুটো দিয়ে তা বার হতে হতে শেষ পর্যন্ত আমাদের স্পাইনাল কর্ড হয়ে নিচের দিকে নেমে যায় এবং আমাদের স্পাইনাল কর্ডের ভিতরে যে নার্ভগুলো থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে নার্ভ বা স্নায়ুগুলো থাকে তাকে ভিজিয়ে রাখে। কিন্তু হাইড্রোসেফালি বিশিষ্ট বাচ্চার ক্ষেত্রে তাদের যথারীতি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিক্রেশন হয়, কিন্তু আলাদা করে কোনো ছিদ্র না থাকার কারণে শ্যাকগুলো থেকে এই সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বেরোতে পারে না। তার ফলে কি হয়, অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে যায় মাথার মধ্যে, ব্রেন সেল ড্যামেজ হতে থাকে, মাথার ভিতরে কোষগুলো ক্রমাগত শ্যাকগুলো ক্রমাগত বড় হতে থাকে, তাই মাথাটা স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বড় হয়ে যায়, মাথার মধ্যে জল জমে যায়, সেইটাকে সহজ করে বলা হয় হাইড্রোসেফালি। খুব ছোটবেলাতে জন্মের পরে জন্মের কয়েক দিনের মধ্যে ডাক্তার যদি চিহ্নিত করতে পারেন যে বাচ্চার মধ্যে হাইড্রোসেফালি আছে, তাহলে তিনি যদি অপারেশন করেন, সাধারণ ডাক্তার নয়, নিউরোসার্জনকে দরকার হয়, এ টিম অফ নিউরোসার্জন যদি অপারেশন করেন, তাহলে তিনি কিন্তু জলটা বের করে দেওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থা করতে পারবেন। তাহলে বাচ্চার মাথার পরিধি স্বাভাবিক হবে এবং সে হবে পুরোপুরি ইন্টেলেকচুয়ালি নর্মাল। দেখুন ফিনাইলকিটোনিউরিয়া, তার ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমেই বলা হচ্ছে ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জড বা মেন্টাল রিটার্ডেশন। ওকে, হাইপোপিগমেন্টেশন অর্থাৎ পিগমেন্টেশন, শরীরের যে দেহের রং সেটাও কিন্তু খুব স্বাভাবিক নয়। সিজার অর্থাৎ মাঝে মধ্যেই কিন্তু খিঁচুনি বা সিজার চলে আসে। একজিমা, চামড়ার উপরে স্কিনের উপরে বিভিন্ন রকমের র্যাশ তৈরি হয়। এটা ডিউ টু অটোজোমাল রিসেসিভ ক্যারেক্টার। অটোজম মানে দেহ ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম মানে যৌন ক্রোমোজোম। দেহ ক্রোমোজোমের মধ্যে রিসেসিভ অর্থাৎ প্রচ্ছন্ন বা চাপা অবস্থায় কিছু ক্যারেক্টার, কিছু জিন রয়েছে, যে জিনগুলো প্রচ্ছন্ন রেখেছে ক্যারেক্টারকে, সেই ক্যারেক্টারটা যদি কাছাকাছি চলে আসে তাহলেই কিন্তু এই ধরনের ফিনাইলকিটোনিউরিয়া বিশিষ্ট বাচ্চা আমরা লক্ষ্য করব। এটি যে এখানে জেনেটিক ডিসএবিলিটি বা জেনেটিক ডিসঅর্ডার। হার্লার সিনড্রোমের ক্ষেত্রে দেখুন ফ্রন্টাল বসিং রয়েছে, মাথাটা সামনের দিকে যেন ঠেলে, কপালটা সামনের দিকে যেন ঠেলে উঠে আসছে। ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি রয়েছে। কর্নিয়াল ক্লাউডিং, চোখের যে কর্নিয়া, এই কর্নিয়াটা যেন মনে হচ্ছে ঘোলাটে হয়ে গেছে। ডিপ্রেসড ন্যাজাল ব্রিজটা লক্ষ্য করুন, এই যে ন্যাজাল ব্রিজ, এই ন্যাজাল ব্রিজটা ডিপ্রেসড অর্থাৎ নিচের দিকে যেন নেমে গেছে। হাইপারটেলরিজম, এছাড়াও দাঁতগুলোর মধ্যে দেখুন গ্যাপ রয়েছে, ঘাড়টা অনেক ছোট, মনে হচ্ছে মাথাটাকে যেন সরাসরি বডির উপরে বসিয়ে রাখা হয়েছে। আদার টাইপ অফ ফিজিক্যাল প্রবলেমস আর অলসো দেয়ার। এখানে আমরা আরেকটা দেখাচ্ছি যে গ্যালাক্টোসিমিয়ার ক্ষেত্রেও এই একই ধরনের বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে টিউবারাস স্ক্লেরোসিসের ক্ষেত্রে, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আমরা এখানে দেখিয়েছি। সবথেকে বড় কথা নিউরোলজিক্যাল প্রবলেম এদের মধ্যে দেখা যাবে, এপিলেপটিক সিজার আমরা দেখতে পাবো, এবং হার্টের প্রবলেম রয়েছে, লাংসের প্রবলেম রয়েছে, লিভার এবং কিডনির প্রবলেম রয়েছে, স্কিন ডিজিজ রয়েছে, নেলসের প্রবলেম রয়েছে। এরকম বিভিন্ন রকমের প্রবলেম বিশিষ্ট হয়ে টিউবারাস স্ক্লেরোসিস বাচ্চা জন্মায়। এই ধরনের বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে বাঁচে না, খুব কম ক্ষেত্রেই বেঁচে থাকে। ক্রেটিনিজম অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিনের হরমোনের সিক্রেশন কম হওয়ার ফসল কি হয় ছোটবেলা থেকে, এই যে দেখুন বড় যখন বয়স হয়ে যায় তখন এই রকম তার স্ট্রাকচার হয়। অবশ্যই বেবি বা ইন্ডিভিজুয়াল সে ইন্টেলেকচুয়ালি ডিসেবলড। মাইক্রোসেফালি, মাথাটা দেখলেই বুঝতে পাবেন, দ্যাট ইজ দ্য নর্মাল ব্রেন, নর্মাল সেফাল, আর এটা হচ্ছে মাইক্রোসেফালিক স্ট্রাকচার, মাথা ছোট, তার ফলে ব্রেন সেলের পরিমাণ কম হয়ে যায়, বাচ্চা অবশ্যই ইন্টেলেকচুয়ালি ডিসেবলড হবে। এবং এখানে হাইড্রোসেফালাস বেবিকে দেখানো হয়েছে, দেখুন নর্মাল ব্রেন, নর্মাল বেবি, আর ব্রেন উইথ হাইড্রোসেফালাস, মাথাটা অনেক বড় হয়ে গেছে, যার ফলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এখানে জমা হয়ে গেছে। এখন কি করেন ডাক্তাররা, অপারেশন করে এইটাকে বার করে দেওয়ার ব্যবস্থা করেন। নেক্সট আরেকটি হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। আমি আমার সারা জীবনে আজ 61 বছর বয়সে এইরকম পর্যন্ত একটি
একটি মাত্র পরিবারে তিনটি তাদের সন্তান, তিনটি পুত্র সন্তান, এবং স্বামী স্ত্রীর সেই তিনটি পুত্র সন্তান মুর্শিদাবাদে আমি পেয়েছিলাম প্রত্যন্ত গ্রামে, যারা অস্টিওজেনেসিস ইমপারফেক্টাতে আক্রান্ত, অর্থাৎ যাদের হাড়গুলো, সবগুলো হাড়, বডির সমস্ত হাড়ই ভেঙে গেছে। ওকে, এবং অ্যাবনর্মালি ফ্র্যাজাইল বোন, এরা হাঁটাচলা করতে পারে না, এরা প্রত্যেকে এখন হুইল চেয়ার বেসড হয়ে গেছে, হুইল চেয়ারে খুব সাবধানে বসাতে হয়, হুইল চেয়ার থেকে খুব সাবধানে নামাতে হয়। কেন হয়? ইট ইজ বিকজ অফ অটোজোমাল রিসেসিভ ট্রেট and related by the gene on chromosome number 7 or chromosome number 17। গবেষণা চলছে, তাতে মোটামুটি গবেষকরা দেখিয়েছেন আমাদের দেহকোষের 7 নম্বর ক্রোমোজোম বা 17 নম্বর ক্রোমোজোমের মধ্যে যদি অস্টিওজেনেসিস ইমপারফেক্টার জন্য দায়ী রিসেসিভ ট্রেট থাকে, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে, তাহলে 10% ক্ষেত্রে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা বিশিষ্ট বাচ্চা আসতে পারে। ইংরেজিতে তাকেই আমরা বলছি ব্রিটল বোন ডিজিজ। এই ধরনের বাচ্চা জন্মের পিছনে একটা বড় কারণ যদি স্বামী স্ত্রীর বিবাহটি ঘনিষ্ঠ রক্ত সম্পর্কের মধ্যে হয়, এবং আমি যে কেসটা পেয়েছিলাম সেই কেসটিতেও কিন্তু ঘনিষ্ঠ রক্ত সম্পর্কের মধ্যে বিবাহ হয়েছে, নিজেদের মধ্যে বিবাহ হয়েছে, এবং সেখান থেকেই প্রবলেমটা এসছে। তার কারণ পিতার শরীরের মধ্যে রিসেসিভ জিন রয়েছে, অটোজোমাল ডমিন্যান্ট অটোজোমাল রিসেসিভ ট্রেট রয়েছে, মায়ের শরীরের মধ্যে অটোজোমাল রিসেসিভ ট্রেট রয়েছে, বাবা মা কেউ জানেন না। দুজনে যখন মিলিত হয়েছেন, তাদের থেকে যখন জাইগোট ফর্ম করেছে, তখন দুটো অটোজোমাল রিসেসিভ ট্রেট হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে চলে এসেছে, সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে চলে এসেছে, এবং রিসেসিভ ট্রেটটা তখন ডমিনেন্ট ট্রেটে রূপান্তরিত হয়ে গিয়ে বাচ্চাকে ডিসেবলড করেছে, অর্থাৎ অস্টিওজেনেসিস ইমপারফেক্টাতে বাচ্চাকে আক্রান্ত করেছে। নেক্সট হচ্ছে ক্লাব ফুট। ক্লাব ফুট caused by multifactorial inheritance। আমরা জানি না, আমরা বলছি মাল্টিফ্যাক্টোরিয়াল, বিভিন্ন ধরনের শর্ত বা ফ্যাক্টরস এখানে থাকতে পারে যেটা ইনহেরিটেড হচ্ছে, অর্থাৎ পিতা মাতার শরীর থেকে সন্তানের মধ্যে আসছে, যেখান থেকে ক্লাব ফুট হয়ে যাচ্ছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসও থাকতে পারে, কোনো নেশাকারক দ্রব্য তাও নেওয়া হতে পারে, একটাশি, অ্যান্ড স্মোকিং ডিউরিং প্রেগন্যান্সি। গর্ভাবস্থায় যদি মা স্মোক করতে থাকেন, তার সঙ্গে যদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এবং মাল্টিফ্যাক্টোরিয়াল অন্যান্য বৈশিষ্ট্যগুলো যদি একত্রিত হয়ে যায়, তাহলে ক্লাব ফুট বিশিষ্ট বাচ্চা আসতে পারে। ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, অর্থাৎ যেখানে লিপটা, এই লিপের উপরের দিকে লিপটাই হয় শান্ত, কাটা হয়ে যায়, উপরের লিপটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, দাঁতটা সামনের দিকে দেখা যায়, কিংবা প্যালেট অর্থাৎ তালু, যেখানে আমাদের জিভটা স্পর্শ করে বলছে ত, এই ত উচ্চারণ করতে গেলে তালুতে গিয়ে স্পর্শ করছে, সেই তালুটা সেখানে কিন্তু ক্লেফট হয়ে যাচ্ছে, একটা কাটা আমরা খেয়াল করতে পারি। স্পিনা বাইফিডা, ভেরি ইন্টারেস্টিং ফিচার। বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না, ফিজিক্যালি বেবি ইজ নর্মাল, কেমন, কিন্তু বেবি যখন জন্মগ্রহণ করছে তখন কনজেনিটাল বার্থ ডিফেক্ট দ্যাট ফর্মস অ্যাবনর্মাল ফিটাল ডেভেলপমেন্ট অফ দি স্পাইনাল কর্ড। It originates, খুব ইন্টারেস্টিং ফিচার, it originates in the first day or first 4 weeks of pregnancy। মা বাবা কেউ জানছেন না, যেই মুহূর্তে একটি শুক্রাণু একটি ডিম্বাণুকে ফার্টিলাইজ করে একটা জাইগোট ফর্ম করছে, আর সেই মুহূর্তেই স্পাইনাল কর্ডের মধ্যে প্রবলেম তৈরির জন্য যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এসে হাজির হয়ে গেছে, অথবা গর্ভ শুরু হওয়ার, যেদিন শুরু হচ্ছে গর্ভ, তার 4 সপ্তাহের মধ্যে এই ধরনের প্রবলেম আসছে। কি হচ্ছে না, স্পাইনাল কর্ডটা যখন কোমরের কাছে চলে এসছে, তখন সেখানে স্পাইনাল কর্ডটা বাইফার্কেটেড হচ্ছে, স্পিনা অর্থাৎ স্পাইনাল কর্ড, বাইফিডা বাইফার্কেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ স্পাইনাল কর্ডটা এই সোজাভাবে নেমে যাওয়ার কথা ছিল। আমাদের প্রত্যেকের শরীরে দেখুন সোজাভাবে স্পাইনাল কর্ড নামছে, তার ভিতর দিয়ে নার্ভগুলো যাচ্ছে, আমাদের ব্রেন থেকে যে নার্ভ নামছে, সেই ব্রেন থেকে নেমে যাওয়ার নার্ভ, অর্থাৎ এই হচ্ছে আমাদের মাথা, এই মাথা থেকে আমাদের নার্ভগুলো নামছে ঘাড়ের ভিতর দিয়ে, কিন্তু এখানে কি হচ্ছে, হাড় গোল হয়ে আছে, কশেরুকা ভার্টিব্রাগুলো রয়েছে, এই ভার্টিব্রা বা কশেরুকার ভিতর দিয়ে কিন্তু নার্ভগুলো চলে যাচ্ছে, যে কারণে নার্ভটা এফেক্টেড হচ্ছে না। আবার প্রত্যেকটা ভার্টিব্রা থেকে সে কি করেছে, বেরিয়ে যাচ্ছে কিছু কিছু করে, কোনটা হাতে যাচ্ছে, বুকে যাচ্ছে, পেটে যাচ্ছে, ইত্যাদি যাচ্ছে। এবারে পিছনের দিকে, একদম ঠিক পিছনের এই রকম জায়গাতে, সেখানে স্পাইনাল কর্ডটা সোজাসুজি না নেমে এইখানে কি হয়েছে, একটুখানি বাইফার্কেটেড হয়ে গেছে, একটুখানি ফাটল হয়েছে, একটুখানি ডিভাইডেড হয়ে গেছে। এই বাইফার্কেশন আবার মেজর ভাবে দুরকম, আমি বিস্তারিত গবেষণার রিপোর্ট এখানে দিচ্ছি না, খুব
ব্রডলি দেখলে স্পিনা বাইফিডা অকাল্টা অর্থাৎ যেখানে হিডেন, বাইরে থেকে বোঝা যাচ্ছে না, বোঝা যায় না নয়, এমআরআই যখন করা হয় এমআরআইতে ধরা পড়ে যায় যে ওই জায়গাটা একটু ফাটল টাইপের, একটু বাইফার্কেটেড টাইপের হয়ে গেছে, হিডেন। আর একটা হচ্ছে স্পিনা বাইফিডা সিস্টিকা, যেটা হচ্ছে ম্যানিফেস্টেড, বাইরে বোঝা যায়। বাইরে যে ক্ষেত্রে বোঝা যায় সেক্ষেত্রে মনে করুন কোমরের পিছনের দিকে একটা পেঁয়াজ, বড় একটা পেঁয়াজ কোমরের পিছনে যদি ফিট করে দেন তাহলে ঠিক যেমন অবস্থা হবে ম্যানিফেস্টার ক্ষেত্রে তাই হয়। চামড়ার উপরে প্রচুর পরিমাণে লোম তৈরি হয়ে যায়। এই সমস্ত বাচ্চারা, ম্যানিফেস্টা বিশিষ্ট বাচ্চারা, তারা কিন্তু বসতে পারে না চেয়ারে, তারা চিত হয়ে শুতে পারে না, তাদের জীবনটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত প্যাথেটিক জীবন হয়ে যায়। স্পিনা বাইফিডা অকাল্টাতে যারা থাকে তারা বসতে পারে, চিত হয়ে শুতেও পারে, কিন্তু কোমরে একটুও কোনো চাপ নিতে পারে না, ভারী কোনো জিনিস তারা তুলতে পারবে না। দে আর ইন্টেলেকচুয়ালি নর্মাল, কিন্তু ইন্টেলেকচুয়ালি নর্মাল হলে ডিউ টু ফিজিক্যাল ডিফর্মিটি ইন দ্য মেজর পার্ট অফ দ্য বডি হুইচ ইন মোস্ট কেসেস ইজ নট নোন, তার ফলশ্রুতিতে কি হবে, এদের জীবনটাও অত্যন্ত কষ্টের। অ্যান্ড মোস্ট অফ দ্য টিচার্স ইন দ্য স্কুল, কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ দে আর নট অ্যাওয়ার why the child is unable to sit for a long period in a chair without any soft part. চেয়ারে কোনো নরম কিছু নেই, শক্ত চেয়ার, পিছন দিকে তার শক্ত একটা বডি রয়েছে, ব্যাকরেস্ট, সেখানে কিন্তু এই বাচ্চা বসতে পারবে না, যন্ত্রণায় ছটপট করতে থাকবে, পড়াশোনাতে মনঃসংযোগ করতে পারবে না। শিক্ষক ভাবছেন আমি খুব ভালো পড়াচ্ছি, সবাই শুনছে, কেবলমাত্র একটা বাচ্চা পড়াশোনায় মনঃসংযোগ করতে পারছে না, কিন্তু শিক্ষক বা শিক্ষিকারা তারা কখনোই জানার চেষ্টা করেন না হোয়াটস দ্য এক্সাক্ট প্রবলেম ইন দ্য বেবি, শিশুর শরীরের মধ্যে, তার মনের মধ্যে কোথাও কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা। এক্সাক্ট কজ ইজ নট নোন বাট বিলিভ দ্যাট, আবারও বলছি, বাইরে থেকে কিন্তু স্পিনা বাইফিডাকে একজন ডিসেবলড বলে মনে হবে না। Exact cause is not known, but believe that a multifactorial trait, that is both genetic and environmental factors, may play a role. Radiation, maternal hyperthermia অর্থাৎ high fever, excessive intake of glucose, certain harmful agents taken by the mother prior to or at the time of conception or during the first few days of pregnancy, or chromosomal abnormality, or rubella infection, or folic acid and nutrition deficiency causes spina bifida. So many causative factors are there, and till date we are not very much clear what are the exact cause of spina bifida. কিন্তু এক্ষেত্রে আমি একটি কথাই বলবো, you the teachers, you are responsible to look after the baby, to know the baby, to identify the problem of the baby, এবং তাদের সমস্যাগুলোকে আপনারা যদি বুঝতে না পারেন, সেই মাফিক সমাধানের সূত্র যদি না করেন এবং সেইভাবে চিন্তা ভাবনা করে যদি রেমেডিয়াল টিচিং এর ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু a good number of students will drop out from the mainstream education program. They may drop out either from school, college or university. Number 5, you see deficiency of folic acid in the pregnant mother's diet. প্রতিটি মায়ের শরীরে প্রেগন্যান্সি অবস্থায় সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ফলিক অ্যাসিড দিতেই হয়। তাহলে যদি ফলিক অ্যাসিডের অভাব হয়ে যায় তাহলে কি হবে না, বাচ্চার মধ্যে ডিসেবিলিটি লক্ষ্য করা যাবে। আর তাই চিকিৎসকরা কি করেন, তারা প্রেগন্যান্সিতে গাইনোকোলজিস্টের কাছে গেলে তারা ফলিক অ্যাসিড খাওয়ার কথা বলে থাকেন। নাম্বার 6, ম্যালনিউট্রিশন অফ প্রেগন্যান্ট মাদার। গর্ভাবস্থায় মায়ের যদি অপুষ্টি থাকে, মা যদি অপুষ্টির শিকার হন, তাহলে সেখান থেকে গর্ভস্থিত সন্তান ডিসেবলড হতে পারে। গবেষণা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে গর্ভাবস্থায় নয়, গর্ভাবস্থার অনেক আগে, ডিউরিং দ্য টিনএজ পিরিয়ড, তখন যদি মা যদি ম্যালনিউট্রিশনের শিকার হয়ে থাকেন, দীর্ঘ সময় ধরে বছরের পর বছর শিশুটি ম্যালনিউট্রিশনের শিকার হয়েছিল ডিউরিং দ্য টিনএজ পিরিয়ড, তারপরে এখন সে স্বাভাবিক অবস্থানে রয়েছে বিয়ের পরে, এবং যখন তার গর্ভাবস্থা তখন তার অপুষ্টি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কমলেও সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ডিসেবলড হতে পারে ডিউ টু prolonged period of malnutrition during the teenage of the mothers. Use of medicine by pregnant mother. গর্ভাবস্থায় মায়েদের কিন্তু কোনো ধরনের ওষুধ খাওয়ানো হয় না, তাদেরকে দেওয়া হয় শুধু আয়রন ট্যাবলেট এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট। রিমেম্বার ইট, আয়রন কিন্তু কখনোই লিকুইড ফর্মে দেওয়া হয় না, ফলিক অ্যাসিডও কখনো লিকুইড ফর্মে দেওয়া হয় না, কারণ ওই লিকুইডের মধ্যে কি থাকে, অ্যালকোহল থাকে, 97% থেকে 98% করে অ্যালকোহল থাকে, তাই ওই অ্যালকোহলযুক্ত মেডিসিন খাওয়ানো হয় না।
তাই প্লিজ গর্ভাবস্থায় ডোন্ট ইউজ এনি কাইন্ড অফ মেডিসিন ডিউরিং প্রেগন্যান্সি, অ্যান্ড if it is necessary, then you may use it, or you can support the others to use it under guidance of the gynecologist only. Number 8, teratogens. Teratogens মানে different types of pollutants. Teratogens, environmental pollutions, smoking, alcohol and drugs. এই সবগুলোই কিন্তু ডিউরিং প্রেগন্যান্সিতে গর্ভস্থিত সন্তানের ডিসেবলড হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রাইটেরিয়া। এনভায়রনমেন্টাল পলিউট্যান্টসের সংখ্যা এখন ভীষণভাবে বাড়ছে, স্মোকিং এর পরিমাণও কিন্তু বেড়ে যাচ্ছে, এবং ছেলেদের মধ্যে নয়, গবেষণা বলছে যে আগে থেকে ছেলেদের মধ্যে যেমন ছিল তেমনই আছে কিংবা কমছে ক্ষেত্র বিশেষে, কিন্তু মেয়েদের মধ্যে স্মোকিংটা প্রায়শ ছিল না। বর্তমানে মেয়েদের মধ্যে স্মোকিং এর হ্যাবিট, অ্যালকোহলের হ্যাবিট, ড্রাগ ইনটেকের হ্যাবিট, ডিফারেন্ট টাইপস অফ ড্রাগস অর্থাৎ নেশাকারক দ্রব্য গ্রহণের হ্যাবিট কিন্তু মেয়েদের মধ্যে বেড়ে গেছে। আর যে সমস্ত মেয়ে বা মহিলা গর্ভাবস্থাতে বড় রাস্তার উপরে যান, যেখানে ক্রমাগতভাবে গাড়ি চলাচল করছে, সেখানে গাড়ির থেকে যে কালো ধোঁয়া বেরিয়ে আসছে তাতে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড থাকে না, থাকে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড অ্যান্ড অক্সাইডস অফ নাইট্রোজেন। এইগুলো যখন মা যখন গ্রহণ করছেন, গর্ভবতী মা যখন শ্বাস প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রহণ করছেন, তখন গর্ভস্থিত সন্তানের শরীরে তা এফেক্ট করছে, ক্ষতিগ্রস্ত করছে, এবং সেখান থেকে বাচ্চার ডিসেবলড হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে উঠেছে। নাম্বার 9, এন্ট্রি অফ আয়োনাইজিং রেডিয়েশন ইন দ্য প্রেগন্যান্ট মাদার্স বডি। মা যখন গর্ভবতী তখন তার শরীরে যদি আয়োনাইজিং রেডিয়েশন যদি প্রবেশ করে, অর্থাৎ এক্স রশ্মি যদি প্রবেশ করে বা অন্য ধরনের কোনো আল্ট্রাভায়োলেট রে বা আদার টাইপ অফ রেডিয়েটিং কোনো আয়ন যদি প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেই কারণে গর্ভস্থিত সন্তান ডিসেবলড হতে পারে। অর্থাৎ গর্ভাবস্থায় চেষ্টা করবেন কোনো এক্স রে করানো নয়। গর্ভাবস্থায় মায়ের শরীরে কোথাও কোনো এক্স রে করানো যায় না। খুব প্রয়োজন হলে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, তখন আলাদা কথা, কিন্তু নেভার ইন দ্য অ্যাবডোমেন অ্যান্ড লোয়ার অ্যাবডোমেন, অর্থাৎ পেট বা তলপেটে কোনোভাবে এক্স রে করা যাবে না। যদি এক্স রে করানো হয় তাহলে তার মারাত্মক প্রভাবে গর্ভস্থিত সন্তান ডিসেবলড হবে। কি কি হতে পারে এই আয়োনাইজিং রেডিয়েশন থেকে? না, মাইক্রোসেফালি, ছোট মাথা হতে পারে। আগেই আমি ছবি দেখিয়ে এসেছি আপনাদেরকে মাইক্রোসেফালি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, বৌদ্ধিক অক্ষমতা, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার অর আদার টাইপস অফ ক্যান্সার। ওই যে রেডিয়েশন ঢুকেছে সেখান থেকে গর্ভস্থিত সন্তানের মধ্যে আদার টাইপস অফ ক্যান্সার অর ব্লাড ক্যান্সার জন্মগতভাবে আসতে পারে। অ্যাবর্শন অর্থাৎ স্পন্টেনিয়াস অ্যাবর্শন, স্বতঃস্ফূর্তভাবে গর্ভ নষ্ট হয়ে যাওয়া। ইম্পেয়ার্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শরীরের বিকাশ বাধাপ্রাপ্ত হয়। অ্যাবনর্মাল স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অফ আইজ, চোখের বিকাশ স্বাভাবিক হয় না। অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তার বিকাশও ব্যাহত হয়। অ্যান্ড রিলেটেড অ্যাবর্শনস, এবং এর থেকে কি হয়, অ্যাবর্শন বা স্বতঃস্ফূর্তভাবে গর্ভ নষ্ট হয়ে যেতে পারে। 10 নম্বর পয়েন্ট দেখুন, রিপিটেড কনভালশন অফ প্রেগন্যান্ট মাদার। গর্ভবতী মার যদি ঘন ঘন খিঁচুনি ওঠে, ঘন ঘন খিঁচুনি হচ্ছে, প্রত্যেকবার খিঁচুনিতে কি হয়, অক্সিজেন ডেফিসিয়েন্সি ইন দ্য মাদার্স বডি। মায়ের বডিতে যদি অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয় কি হবে না, গর্ভস্থিত সন্তান, গর্ভে যে সন্তানটি রয়েছে তার শরীরেও কিন্তু অক্সিজেনের ডেফিসিয়েন্সি হবে। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে কেন? কারণ গর্ভাবস্থায় আমরা কি করি, মায়ের শরীর থেকে অক্সিজেন নিই, মায়ের শরীরে কার্বন ডাইঅক্সাইড আমরা ফেরত পাঠাই। কিভাবে হয় না, মায়ের যে জরায়ু গাত্র, এই যে মায়ের জরায়ু গাত্র ঠিক এইভাবে যদি থাকে, জরায়ুটি, মায়ের জরায়ু গাত্রের কোনো একটি জায়গাতে কি রয়েছে, প্ল্যাসেন্টা, অমরা বা একটি মাংসপিণ্ড যুক্ত রয়েছে। অর্থাৎ মায়ের রক্তস্রোত থেকে অক্সিজেন এই অমরা দিয়ে, এই জরায়ু গাত্র দিয়ে প্ল্যাসেন্টা বা অমরাতে আসবে, এবং সেখান থেকে একটা নাড়ি, যাকে বলা হয় আম্বেলিক্যাল কর্ড বা নাড়ি, সেই নাড়ি পথে অক্সিজেন চলে যাচ্ছে গর্ভস্থিত সন্তানের শরীরে।
আবার সন্তান তার বডিতে যে বেসাল মেটাবলিজম চলছে, তার যে মেটাবলিজম চলছে, সেই মেটাবলিজম থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড ফিরে আসছে একইভাবে মায়ের শরীরে। তাই গর্ভাবস্থা যত বাড়তে থাকে, মায়ের ঘন ঘন শ্বাস নেওয়া এবং দীর্ঘ শ্বাস ত্যাগ করার একটা প্রবণতা তৈরি হয়ে যায়। কিন্তু যদি কনভালসান চলতে থাকে, মায়ের শরীরে ঘন ঘনভাবে কনভালসান হয় ডিউরিং প্রেগন্যান্সি পিরিয়ড, তাহলে মায়ের শরীরে অক্সিজেন অভাব হবে। মায়ের শরীরে অক্সিজেনের অভাব হলে গর্ভস্থিত সন্তানের শরীরে অক্সিজেনের অভাব হবে। তার ফলে গর্ভস্থিত সন্তানের ব্রেন সেল ড্যামেজ হবে। কোন অংশের ব্রেন সেল ড্যামেজ হচ্ছে তার উপর নির্ভর করবে হোয়াট টাইপস অফ ডিসেবিলিটি মে কজ। অর্থাৎ বাচ্চা ভিজুয়ালি ডিসেবলড, হিয়ারিং ডিসেবলড, স্পিচ ডিসেবলড, ইন্টেলেকচুয়ালি ডিসেবলড, লোকোমোটর ডিসেবলড, নিউরোমাসকুলার ডিজঅর্ডার অথবা একাধিক রকমের ডিসেবিলিটি একত্রে নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তাই গর্ভাবস্থায় যেন কোনোভাবে মায়ের মধ্যে কনভালসান যেন না হয় খেয়াল রাখতে হবে এবং নিয়মিতভাবে কোনো ডক্টরের তত্ত্বাবধানে মাকে রাখতে হবে। 11 নম্বর পয়েন্ট দেখুন, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইঞ্জুরি ইন দ্য লোয়ার অ্যাবডোমেন অফ মাদার অ্যান্ড প্রিন্যাটাল ব্লিডিং। গর্ভাবস্থায় যদি মায়ের তলপেটে কোনো আঘাত লাগে, কোনো ক্ষত তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে না প্রিন্যাটাল ব্লিডিং হতে পারে, রক্ত বেরিয়ে আসবে। তার ফলশ্রুতি গর্ভস্থিত সন্তান ডিসেবলড হবে অথবা স্পন্টেনিয়াসলি অ্যাবর্টেড হবে অথবা মৃত সন্তানের জন্ম হবে। যে সমস্ত ক্ষেত্রে মায়েরা ইভেন অ্যাডভান্স স্টেজ অফ প্রেগন্যান্সিতে বাসে করে, ট্রামে করে, ট্রেনে করে, রিক্সাতে, প্রাইভেট কারে, অটোতে, টোটোতে করে ভিড়ের মধ্যে যাতায়াত করতে থাকেন, সেই সমস্ত ক্ষেত্রে তাদের তলপেটের যদি সামান্যতম আঘাত লাগে, সেই আঘাত থেকে ভয়ানক কিছু ঘটে যেতে পারে। অনেক ক্ষেত্রে ডিউরিং প্রেগন্যান্সিতে চাকুরি করতে আসা মেয়েরা, মায়েরা, তারা সময় হয়ে যাওয়ার কারণে দ্রুত একতলা থেকে 3 তলা 4 তলা পর্যন্ত সিঁড়ি ভেঙে ওঠার চেষ্টা করেন এবং সেটিও কিন্তু গর্ভস্থিত সন্তানের পক্ষে ক্ষতিকারক। তাই এই বিষয়টায় আমাদের খেয়াল রাখতে হবে এবং ইউ দ্য টিচার্স ইউ আর রেসপন্সিবল টু অ্যাওয়ার দ্য টোটাল মাস। আপনাদেরকে জানানো হচ্ছে, তার কারণটা হচ্ছে আপনারা জানাবেন। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু অ্যাওয়ার দ্য টোটাল মাস রিগার্ডিং দ্য প্রবাবল কজেস অফ ডিসেবিলিটি অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ইট। অর্থাৎ বাচ্চা কেন ডিসেবলড হয়ে জন্মায় তার সম্ভাব্য কারণগুলো আপনাদেরকে জানানোর কারণটাই হচ্ছে আপনারা জনগণকে জানাবেন এবং যাতে করে আগামী দিনে অক্ষমতা বিশিষ্ট শিশু জন্মের হার কম হয় অথবা নতুন অথবা যে শিশু জন্মগ্রহণ করেছে কোনো কারণে সেই শিশু যেন অক্ষমতা অর্জন না করে। 12 নম্বর পয়েন্ট, এবিও ব্লাড গ্রুপ অ্যান্ড RH ফ্যাক্টর ইনকম্প্যাটিবিলিটি। এবিও ব্লাড গ্রুপ দেখুন, আমাদের ব্লাড গ্রুপ, সেফ ব্লাড গ্রুপ কাদের মধ্যে বিয়ে হবে? বাবা যদি এ গ্রুপের হন, মা হবেন এ বা এবি, দ্যাট ইজ দ্য মোস্ট সেফেস্ট ব্লাড গ্রুপ। বাবা যদি বি গ্রুপের হন, মা হবেন বি গ্রুপ বা এবি গ্রুপের, কেননা বি গ্রুপ ইজ ডমিনেন্ট আপন এবি গ্রুপ, এ গ্রুপ ইজ ডমিনেন্ট আপন এবি গ্রুপ। বাবা যদি এবি গ্রুপের ব্লাড বিশিষ্ট হন, অবশ্যই মাকে হতে হবে এবি গ্রুপ, বা উল্টোটা, মা যদি এবি গ্রুপের ব্লাড বিশিষ্ট হন, বাবাকে হতে হবে এবি গ্রুপের। বাবা যদি ও শ্রেণী বিশিষ্ট রক্তের হন, তাহলে মা কিন্তু, তার স্ত্রী কিন্তু এ, বি, এবি কিংবা ও, এই 4টে শ্রেণীর মধ্যে যে কোনো শ্রেণীতে থাকতে পারে। যদি এই ব্লাড গ্রুপ জনিত প্রবলেম তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়? নিওন্যাটাল জন্ডিস, বাচ্চা জন্মগ্রহণ করে নিওন্যাটাল জন্ডিস বা ফিজিওলজিক্যাল জন্ডিস নিয়ে। এমনিতে খুব ক্ষতিকারক কিছু নয়, কিন্তু ভুল ট্রিটমেন্ট হলে, ভুলভাবে তাকে পরিচর্যা করলে তার থেকে কিন্তু বাচ্চা ইন্টেলেকচুয়ালি ডিসেবলড আদার টাইপস অফ ডিসেবিলিটি অর্জন করতে পারে। নেক্সট হচ্ছে RH ফ্যাক্টর ইনকম্প্যাটিবিলিটি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রেসাস ফ্যাক্টর। আমাদের দক্ষিণ ভারতে রেসাস শ্রেণী বিশিষ্ট বানর রয়েছে, তাদের রক্তে প্রথম এই ফ্যাক্টরটি, এই বিশেষ ধরনের বৈশিষ্ট্যটি আবিষ্কার করা হয়েছিল। পরে দেখা গেছে প্রতিটি মানুষের মধ্যে এই ফ্যাক্টর রয়েছে, একেই বলা হয় রেসাস ফ্যাক্টর বা RH ফ্যাক্টর, কারণ রেসাস প্রজাতির বানর থেকে কনসেপ্টটা আমাদের মধ্যে এসেছে।
RH ফ্যাক্টরের জন্য দায়ী যে জিন সেটি কিন্তু রয়েছে আমাদের 1 নম্বর ক্রোমোজোম জোড়াতে। আমি পিছিয়ে যাচ্ছি, অনেকটা পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি 1 নম্বর ক্রোমোজোমের ক্যারেক্টার। তাহলে এই যে দেখুন 1 নম্বর ক্রোমোজোম ইলেকট্রন মাইক্রোস্কোপে দেওয়া রয়েছে 1 নম্বর ক্রোমোজোম। এই 1 নম্বর ক্রোমোজোমের, এটা হোমোলোগাস ক্রোমোজোম, দুটি 1 নম্বর ক্রোমোজোম, এর একদম উপরে একদম ফার্স্ট যে পয়েন্ট এই রকম জায়গাতে RH ফ্যাক্টরের জন্য দায়ী জিন রয়েছে। সুতরাং এই RH ফ্যাক্টরের জন্য দায়ী জিন আইদার ডমিনেন্ট অর রিসেসিভ। কি হবে আমরা তো আগে থেকে জানি না, ব্লাড টেস্ট করলে বোঝা যাবে। RH ফ্যাক্টরের জন্য দায়ী জিন যদি ডমিনেন্ট হয় তাহলে তখন ব্যক্তিকে বলবো RH পজিটিভ বিশিষ্ট। RH ফ্যাক্টরের জন্য দায়ী জিন যদি নেগেটিভ হয় তাহলে ব্যক্তিকে বলবো RH নেগেটিভ বিশিষ্ট। অর্থাৎ RH নেগেটিভ হচ্ছে প্রচ্ছন্ন ক্যারেক্টার, রিসেসিভ ক্যারেক্টার, লেটেন্ট ক্যারেক্টার, দেখুন RH নেগেটিভ, আর RH পজিটিভ হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার। এখন কিরকম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না, RH নেগেটিভ যদি ছেলেটি যদি RH নেগেটিভ হয় তাহলে বিয়ের ক্ষেত্রে সে প্রেফার করতে পারে আইদার RH নেগেটিভ অর RH পজিটিভ মেয়ে। ছেলেটি যদি RH পজিটিভ বিশিষ্ট হয় তাহলে সে অবশ্যই তাকে চয়েস করতে হবে RH পজিটিভ ব্লাড গ্রুপের মেয়ে। ছেলেটি যদি RH পজিটিভ ব্লাড গ্রুপের হয় কখনোই RH নেগেটিভ ব্লাড গ্রুপের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না বা উচিত নয়। বলা হচ্ছে নট রেকমেন্ডেড ফর বার্থ অফ বেবি। অর্থাৎ বিয়ে হতে পারে, প্রেম হতে পারে, শারীরিক সম্পর্ক হতে পারে, স্বাভাবিক সুস্থ যৌন জীবনযাপন, দাম্পত্য জীবনযাপন হতে পারে, কিন্তু নেভার বেবি, বাচ্চা জন্মদানের কথা তাদের ভাবা উচিত নয়। প্রশ্ন উঠবে যে কেন? কারণ বাবা যেহেতু RH পজিটিভ ব্লাড গ্রুপ বিশিষ্ট, মা যেহেতু RH নেগেটিভ ব্লাড বিশিষ্ট, অর্থাৎ মায়ের RH শ্রেণী রিসেসিভ প্রচ্ছন্ন বা চাপা, বাবার RH প্লাস হওয়ার জন্য এটি ডমিনেন্ট বা প্রকট RH ফ্যাক্টরের জন্য দায়ী জিন। এখন বাবার সঙ্গে মায়ের যখন মিলন হলো, শুক্রাণু RH পজিটিভ জিন বিশিষ্ট শুক্রাণু RH নেগেটিভ জিন বিশিষ্ট ডিম্বাণুকে নিষিক্তকরণ করলো, তার ফলে যে 2n ক্রোমোজোম বিশিষ্ট, 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে জাইগোট হলো, সেখানে চলে গেল কি 1 নম্বর ক্রোমোজোম RH প্লাস, 1 নম্বর ক্রোমোজোম মায়ের RH মাইনাস, বাচ্চার শরীরে যে জাইগোট তৈরি হলো, এখানে আমি ধরে নিচ্ছি জাইগোট, তাহলে কি হবে? এইভাবে চলে আসবে RH প্লাস, এইভাবে শুক্রাণুর মধ্য দিয়ে RH প্লাস আসছে, ডিম্বাণুর মধ্য দিয়ে RH মাইনাস আসছে, কি হচ্ছে না RH প্লাস RH মাইনাস। এবারে দিনে দিনে সাপরিবর্ধমানা, প্রতিদিন মাতৃজঠরের মধ্যে একটু একটু করে বাচ্চা বড় হচ্ছে, বাচ্চার শরীরের রক্তের RH ফ্যাক্টর কিন্তু RH প্লাস, কারণ RH প্লাস RH মাইনাস তার হচ্ছে জেনেটিক অ্যারেঞ্জমেন্ট, ডমিনেন্ট ক্যারেক্টারটাই ধরা পড়বে RH প্লাস। এবারে মায়ের শরীর থেকে রক্ত যাচ্ছে, নেগেটিভ ব্লাড গ্রুপে রক্ত যাচ্ছে বাচ্চার শরীরে, বাচ্চার শরীরে RH পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত ফিরে আসছে মায়ের শরীরে। এই RH পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত যখন মায়ের শরীরে ফিরে এলো, তখন মায়ের RH নেগেটিভ ব্লাডের সঙ্গে ইন্টারাকশন করে, প্রতিক্রিয়া করে, বায়োকেমিক্যাল রিয়াকশন করে তৈরি করবে কি অ্যান্টি RH ফ্যাক্টর। অ্যান্টি RH ফ্যাক্টর মায়ের শরীরের মধ্যে ঘুরছে, মায়ের রক্ত স্রোতের মধ্যে ঘুরছে, কিন্তু মায়ের কোনো ক্ষতি করতে পারছে না। ওই ঘুরতে ঘুরতে আবার যদি সেই প্ল্যাসেন্টা হয়ে, অ্যাম্বেলিক্যাল কর্ড হয়ে গর্ভস্থিত সন্তানের শরীরে প্রবেশ করতে পারে অ্যান্টি RH ফ্যাক্টর, তাহলে বেবির কার্ডিওভাস্কুলার সিস্টেম, তার লাংস, তার স্প্লিন, তার লিভারকে ড্যামেজ করবে, তার ব্রেন সেলকে ড্যামেজ করবে, বাচ্চা ইন্টেলেকচুয়ালি ডিসেবলড হতে পারে, ভিজুয়ালি ডিসেবলড হতে পারে, স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবলড হতে পারে, সেরিব্রাল পলসিতে আক্রান্ত হতে পারে, বিভিন্ন ধরনের ডিসেবিলিটি তার মধ্যে আসতে পারে, স্পন্টেনিয়াস অ্যাবর্শনও ক্ষেত্র বিশেষে হয়ে যায়, অথবা বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মানোর পরে বাচ্চা মারা যায়, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস রোগে আক্রান্ত হয়ে বাচ্চার মৃত্যু হয়। তাহলে এর থেকে কি কোনো মুক্তি নেই? ইয়েস, মুক্তি আছে। ডিউরিং প্রেগন্যান্সি প্রথমেই যদি গাইনোকোলজিস্টের কাছে গিয়ে বাবা মা বলতে পারেন, ভাবি বাবা মা যদি বলতে পারেন, যে বাবা যদি বলেন যে আমার RH পজিটিভ, আমার স্ত্রীর RH নেগেটিভ, অথবা অ্যান্টি RH ফ্যাক্টর ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে, অতএব আপনি ব্যবস্থা নিন। গাইনোকোলজিস্ট ব্লাড টেস্ট করে নিঃসন্দিহান হওয়ার পর
তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে থাকেন। RH গামা গ্লোবুলিন ইনজেকশনের ব্যবস্থা করে থাকেন মাকে, এবং একটি প্রেগন্যান্সিতে একবার RHGGO ইনজেকশন দিতে হয়, দ্বিতীয়বার প্রেগন্যান্সি হলে দ্বিতীয়বারও কিন্তু এই ইনজেকশন দিতে হয়। খেয়াল রাখতে হবে এখানে যে অ্যান্টি RH ফ্যাক্টর মায়ের শরীরে তৈরি হয়ে গর্ভস্থিত সন্তানের শরীরে প্রবেশ করতে করতে অনেক সময় প্রথম বেবিটি সেফ জন্মে যায়। অতএব প্রথম বেবিটি অনেক ক্ষেত্রে অ্যাফেক্টেড হয় না, সব ক্ষেত্রে কিন্তু বলছি না, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় বেবি তারা কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি সমাজকে অ্যাওয়ার করতে পারি তাহলে খুব একটা কোনো প্রবলেম নয়। নেক্সট হচ্ছে বিয়ের আগে আমাদের দেখে নিতে হয় যে ম্যারেজ উইদিন ব্লাড রিলেশনশিপ হচ্ছে কিনা। ডাক্তাররা বলছেন উইদিন 5th জেনারেশন, 5টা প্রজন্মের মধ্যে 5টা পুরুষের মধ্যে 5 পুরুষের মধ্যে রক্ত সম্পর্কে বিয়ে করা যাবে না। খুড়তুতো, জেঠতুতো, মাসতুতো, পিসতুতো, চাচাতো, মামাতো ইত্যাদি বিভিন্ন রকমের যে সম্পর্ক 5টা জেনারেশন পর্যন্ত, এর মধ্যে একই পরিবারের একই ব্লাডের একটি ছেলে একটি মেয়েকে বিয়ে করবে না। এবং এই কথাটা আমাদের ঋগ্বেদে খুব স্পষ্ট করে, খুব সুন্দর করে জমজমি সংবাদে বলা হয়েছে। সেখানেও জানানো হয়েছিল যে রক্ত সম্পর্ক বা ভাই বোন সম্পর্কের মধ্যে বিবাহ যদি হয় তাহলে তার ভয়ঙ্কর কুফল তৈরি হবে এবং বাচ্চারা অক্ষম হয়ে জন্মগ্রহণ করবে। অ্যান্ড দিস ইজ ট্রু। এই কথাটা কিন্তু অত্যন্ত সত্য। যে সমস্ত ক্ষেত্রে ঘনিষ্ঠ রক্ত সম্পর্কের মধ্যে বিবাহ হয় সেই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিসেবিলিটি বিশিষ্ট বাচ্চা জন্মানোর সম্ভাবনা প্রবল হয়ে যায়। শুধু বাচ্চা জন্মানোর সম্ভাবনা যে প্রবল হয় ডিসেবিলিটি বিশিষ্ট তাই কিন্তু নয়, অনেক ক্ষেত্রেই ওই সমস্ত বাচ্চা জন্মালেও তাদের মধ্যে ইনফার্টিলিটি, যাকে আমরা বলি স্টেরাইল ইন নেচার, তারা হয়, তারা পরবর্তীতে আর কিন্তু সন্তান জন্ম দিতে পারেন না। 14 নম্বর পয়েন্ট, এই মাতৃজঠরে থাকা অবস্থায় আলোচনা করছি। প্রিম্যাচুরিটি অ্যান্ড লো বার্থ ওয়েট, অপরিণত এবং কম ওজন বিশিষ্ট শিশুর জন্ম। প্রিম্যাচিওর বেবি অর্থাৎ 8 মাসের আগে বা 8 মাস সময়ের মধ্যেও যদি বাচ্চা জন্মায়, স্বাভাবিক অবস্থায় 9 মাস 10 দিন মাতৃজঠরে বেবি থাকার কথা, কিন্তু যদি 8 মাসের প্রথম দিকে বা তার আগে যে কোনো সময়ে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে তাকে আমরা বলবো প্রিম্যাচিওর বেবি। প্রিম্যাচিওর বেবি অনেক ক্ষেত্রেই লো বার্থ ওয়েট বিশিষ্ট হয়, অর্থাৎ তাদের জন্মকালীন ওজন হ্রাস হয়ে যায়, জন্মকালীন ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম হয়ে যায় এবং সে কারণে বাচ্চার মধ্যে যে কোনো ধরনের ডিসেবিলিটি আমরা লক্ষ্য করব। আবার প্রিম্যাচুরিটি অ্যান্ড লো বার্থ ওয়েটের সঙ্গে মায়ের গর্ভাবস্থার বয়স কিন্তু ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। 18 বছর বয়সের আগে যে সমস্ত মেয়ে মাতৃত্ব অর্জন করে তাদের শরীর যেহেতু যথেষ্ট পরিমাণে পরিণত হয় না, তাই তাদের ক্ষেত্রে প্রিম্যাচিওর এবং লো বার্থ ওয়েট বিশিষ্ট বেবি আসার সম্ভাবনা প্রবল। যে সমস্ত ক্ষেত্রে ডিউরিং প্রেগন্যান্সি বা বিফোর প্রেগন্যান্সি মা ম্যালনিউট্রিশনের শিকার ছিলেন দীর্ঘ সময় ধরে, সেই সমস্ত ক্ষেত্রে প্রিম্যাচুরিটি অ্যান্ড লো বার্থ ওয়েট বিশিষ্ট বেবি আসার সম্ভাবনা খুব প্রবল। যে সমস্ত ক্ষেত্রে মায়ের শরীরের স্বাভাবিক ওজন থাকে না সেই সমস্ত ক্ষেত্রেও প্রিম্যাচিওর অ্যান্ড লো বার্থ ওয়েট বিশিষ্ট বেবি আসার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। তার ফলে এই সমস্ত বাচ্চাদের মধ্যে প্রায়শই আমরা বিভিন্ন ধরনের ডিসেবিলিটি লক্ষ্য করি। ফিটাল অ্যানোক্সিয়া অর অ্যাসফিক্সিয়া, মাতৃজঠরের মধ্যে যখন ভ্রূণটি রয়েছে তখন তার শরীরে যদি অক্সিজেনের অভাব হয়, মাতৃজঠরের মধ্যে, আমি একটু আগে বলে এসেছি, আপনারা খেয়াল করেছেন যে গর্ভাবস্থায় মা যদি ঘন ঘন খিঁচুনিতে আক্রান্ত হন, যদি মায়ের যদি সিজার হয়, তাহলে সেক্ষেত্রে অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে বাচ্চার শরীরে, ফিটাল অ্যানোক্সিয়া আর অ্যাসফিক্সিয়া। মা যদি পলিউটেন্টসের সম্মুখীন হন, বিশেষ করে গ্যাসিয়াস পলিউটেন্টস, যে মা যে অক্সিজেন নিচ্ছেন তাতে প্রচুর পরিমাণে কার্বনের অক্সাইডস, নাইট্রোজেনের অক্সাইডস, সালফারের অক্সাইডস রয়েছে, তার মানে অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছে। অতএব গর্ভস্থিত সন্তানের শরীরে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়ে গিয়ে ফিটাল অ্যানোক্সিয়া অর অ্যাসফিক্সিয়া ঘটে যেতে পারে। ম্যাটারনাল এজ অফ প্রেগন্যান্সি, আমি ডাউন সিনড্রোম বলতে গিয়ে বিস্তারিত আলোচনা করেছি। 30-এর পরে মাতৃত্ব অর্জন করতে গেলে ট্রাইজমি বিশিষ্ট বাচ্চা আসার সম্ভাবনা প্রবল, 35-এর পরে হলে এই সম্ভাবনা আরো প্রবল হয়ে ওঠে। শুধু তাই নয়, বিবাহের পরে
স্বামী স্ত্রীর সাধারণ যে যৌন জীবন, সেই যৌন জীবন যাপন করার পরে যখন তারা সন্তান নিতে চান না, 4 বছর 5 বছর অপেক্ষা করেন, তারপরে যখন তারা সন্তান নেওয়ার জন্য শারীরিক বা মানসিকভাবে প্রস্তুত হন বা আর্থিকভাবে প্রস্তুত হন, তখন অনেক ক্ষেত্রেই কিন্তু মায়ের শরীরে আর সন্তানের আগমন ঘটে না। অতএব এটাও আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মাদার্স ইমোশনাল স্ট্রেস, মায়ের প্রাক্ষোভিক চাপ, ইমোশনালি খুব স্ট্রেসফুল মা রয়েছেন। ফিজিক্যাল কজে হতে পারে, ইমোশনাল কজে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে, আর্থিক কারণে হতে পারে, মানসিকভাবে বিভিন্ন কারণে হতে পারে। স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের মধ্যে যে জটিলতা, সেই জটিলতাজনিত কারণে হতে পারে, পারিবারিক জটিলতাজনিত কারণে হতে পারে। যে কোনো কারণেই হোক না কেন, মা যদি প্রাক্ষোভিক সমস্যার সম্মুখীন হন দীর্ঘ সময় ধরে গর্ভাবস্থাতে, তাহলে শুধুমাত্র সেই কারণে গর্ভস্থিত সন্তানের মধ্যে বিভিন্ন ধরনের ডিসেবিলিটি আসতে পারে। বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের কথাও এখানে আমরা বলবো খুব সংক্ষেপে। কি কি না, বাচ্চার জন্মের সাথে সাথে যদি বাচ্চা এবং মা দুজনেই যদি সুস্থ থাকেন, যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে মায়ের কোলে দিন। আমি নেগেটিভ ওয়েতে কথাটা বলেছি, আর্লি সেপারেশন অফ দ্য চাইল্ড ফ্রম দ্য প্যারেন্টস, পার্টিকুলারলি ফ্রম দ্য মাদার। বাচ্চা জন্মেছে আর মাকে এবং বাচ্চাকে দুজনকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। মা বাচ্চাকে স্পর্শ করতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, অনুভব করতে পাচ্ছেন না। বাচ্চাও কিন্তু মায়ের হার্টবিট ফিল করতে পারছে না, মায়ের স্পর্শ পাচ্ছে না, মায়ের কণ্ঠস্বর অনুভব করতে পারছে না। এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। এই সমস্ত ক্ষেত্রে মাদার এবং বেবির মধ্যে একটা ক্লোজ র্যাপো কখনোই তৈরি হয়ে উঠতে পারে না, এবং তৈরি করতে গেলে মা এবং বেবি দুজনকেই কিন্তু খুব সক্রিয়ভাবে এগিয়ে আসতে হয়। তা না হলে এটাও কিন্তু বাচ্চার পক্ষে ইমোশনালি অ্যান্ড বিহেভিয়ারালি ডিস্টার্বড, প্রাক্ষোভিক এবং আচরণগত সমস্যাগ্রস্ত শিশু জন্মের জন্য দায়ী হতে পারে। প্যারেন্টস, পিয়ার্স, টিচার্স, এল্ডার্স, তাদের যদি হস্টাইল বিহেভিয়ার, তারা যদি অ্যাবিউজ করে একটা বাচ্চাকে, বা বাচ্চার সামনে কাউকে যদি তারা অ্যাবিউজ করে, অত্যাচার করে, নেগলেক্ট করে, নেতিবাচক বিহেভিয়ার দেখায়, রিজেকশন করে, ত্যাগ করে, ড্রাগ বা অ্যালকোহল ডিপেন্ডেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিস্টারবেন্স আমরা খেয়াল করব। প্যারেন্টাল ডিভোর্স, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি পূর্ণচ্ছেদ পড়ে যায়, সেটা কিন্তু বাচ্চাকে ইমোশনালি অ্যান্ড বিহেভিয়ারালি ডিস্টার্ব করে দেয়। স্বাভাবিক সুস্থ মানসিকতা সম্পন্ন বেবিকে আর এগিয়ে আসতে সুযোগ দেয় না। অর্থাৎ বেবি বড় হতে থাকে ফিজিক্যালি, কিন্তু ইমোশনালি অ্যান্ড বিহেভিয়ারালি সে স্বাভাবিক সুস্থ হতে পারে না। তাই বেবির কথা ভেবে স্বামী স্ত্রী ডিভোর্সের রেটকে যতখানি সম্ভব কম করা উচিত। গতকালকের আনন্দবাজার 18 তারিখ, 18ই মের আনন্দবাজারে দেখুন, সেখানে রিপোর্ট দিচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট যে লাভ ম্যারেজ থেকে ডিভোর্সের পরিমাণ অনেক বেশি অ্যারেঞ্জড ম্যারেজের তুলনায়। টিস, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, বম্বে, টিস তারা বহু পূর্বে রিপোর্ট দিয়েছে, বহু বছর আগে টিসের রিপোর্ট পড়েছি যে 100টি যদি বিবাহের ডিভোর্স হয়ে যায়, তাহলে শতকরা 95% ডিভোর্স হয় কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্র থেকে, অনলি 5% ডিভোর্স হয় সেখানে অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্র থেকে। কেন সেটা আমি আর এখানে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, সে সময় আমরা পাবো না। ইমিটেশন অফ দি ইমপ্রপার অ্যান্ড ইমোশনালি ডিস্টার্বড বিহেভিয়ার, ছোট বাচ্চা এমন সঙ্গীদের সঙ্গে মিশছে যে সঙ্গীদের মধ্যে ইমপ্রপার, স্বাভাবিক নয়, একটা অস্বাভাবিক ধরনের অসঙ্গতি, ইমোশনাল আর বিহেভিয়ারাল অসঙ্গতি রয়েছে। তার ফলে আমার নর্মাল বেবি সে কিন্তু ইমিটেট করে বিহেভিয়ারগুলো, অন্যের আচরণকে সে অনুকরণ করে। প্যারেন্টাল ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার, একটি নির্দিষ্ট আচরণের জন্য আজকে বাবা মা আমাকে আদর করছেন, আবার সেই নির্দিষ্ট আচরণের জন্য কালকে বাবা মা আমাকে খুব খারাপ চোখে দেখছেন, আমাকে আঘাত করছেন, পানিশমেন্ট দিচ্ছেন। অথবা এই যে ইনকনসিস্টেন্সি ইন দ্য বিহেভিয়ার প্যাটার্ন অফ দ্য প্যারেন্টস, দ্যাট মে কজ to the emotional and behavioral disturbance of the baby. Frustration, lack of opportunities, social isolation and social maladjustment. যদি বাচ্চা যদি ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকে, অবসাদের মধ্যে থাকে,
হতাশার মধ্যে থাকে, তার যদি সুযোগ সুবিধার যথেষ্ট অভাব হয়ে যায়, সামাজিকভাবে সে যদি একাকী হয়ে যায় এবং সমাজে কোথাও যদি সে মানিয়ে নিতে না পারে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ইমোশনালি অ্যান্ড বিহেভিয়ারালি ডিস্টার্বড বেবি আমরা লক্ষ্য করব। ইউজ অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিওয়ার্ড, রিইনফোর্সমেন্ট, পানিশমেন্ট অ্যান্ড ক্রিটিসিজম, এইটাও যদি হয়, প্রায়শই শিক্ষকরা যেটা করেন অনুপযুক্ত রিওয়ার্ড দেন, অনুপযুক্ত রিইনফোর্সমেন্ট দৃঢ়কারক উপাদান দিয়ে থাকেন, পানিশমেন্ট ঠিক সময়ে ঠিক রকমের নয়, ফিজিক্যাল পানিশমেন্ট দিয়ে ফেলেন, মেন্টাল পানিশমেন্ট দিয়ে ফেলেন, সোশ্যাল পানিশমেন্ট দিয়ে ফেলেন, ল্যাঙ্গুয়েজের দিক থেকে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে পানিশমেন্ট দিয়ে থাকেন সবার সামনে, তার ফলশ্রুতিতে বাচ্চার মধ্যে ইমোশনাল বিহেভিয়ারাল ডিস্টারবেন্স হয়। এবং ক্রিটিসিজম এখানে নেগেটিভ ক্রিটিসিজমের কথাই বলছি, নেতিবাচক সমালোচনা শিশুর পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। ব্যাড কোম্পানি, শিশু যদি খারাপ সংসর্গে মেশে তাহলে সেক্ষেত্রেও তার ইমোশনাল বিহেভিয়ারাল ডিস্টারবেন্স আসতে পারে। মিসম্যানেজমেন্ট অ্যান্ড মিসহ্যান্ডলিং ইন দ্য কেয়ার, আপব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশন অফ দ্য চাইল্ড ইন দ্য হোম, স্কুল অ্যান্ড আদার ইনফর্মাল লার্নিং প্লেসেস। আপনারা বলবেন আমরা স্কুলে তো মাত্র 4 ঘন্টা 5 ঘন্টা রাখি, বাড়িতে বাচ্চা, ইয়েস, যে কারণে প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন হয়েছে, প্যারেন্টিং স্টাইল নিয়ে চতুর্দিকে গবেষণা চলছে, প্যারেন্টাল ইনভলভমেন্ট ইন দ্য এডুকেশন প্রোগ্রাম, ইন দ্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন দ্য নার্চারিং প্রোগ্রাম অফ দ্য বেবি নিয়ে ট্রেনিং চলছে, অ্যান্ড ইউ দ্য টিচার্স আর রেসপন্সিবল টু ট্রেন আপ অল দ্য প্যারেন্টস রিগার্ডিং হাউ টু আপব্রিং, হাউ টু নার্চার এ বেবি। শিশু লালন পালন কিভাবে হবে, শিশুকে কি করে বড় করতে হবে, শিশুর সঙ্গে বাবা মা কি ধরনের আচরণ প্রদর্শন করবেন, এই প্রশিক্ষণ দেওয়ার গুরু দায়িত্বও কিন্তু শিক্ষকদের উপরে বর্তায়। এবং তার জন্যই কিন্তু প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন। এমন নয় যে অ্যাজ এ টিচার আই এম রেসপন্সিবল অনলি ফর কমপ্লিশন অফ দ্য সিলেবাস উইদিন এ পার্টিকুলার টাইম অ্যান্ড টু সাপোর্ট দ্য লার্নার্স ফর গেটিং এ গুড পার্সেন্টেজ অফ মার্কস, আর তারপরেই বলে দিচ্ছি আমার সমস্ত দায়িত্ব আমি পূর্ণ করেছি, তা কিন্তু নয়। বাচ্চাটি যাতে পরিপূর্ণ একটি সুস্থ স্বাভাবিক মহৎ সন্তানে রূপান্তরিত হতে পারে, তার জন্য পূর্ণাঙ্গ দায়িত্ব সংশ্লিষ্ট স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাকেও গ্রহণ করতে হবে। এবং প্যারেন্ট এবং টিচার, স্কুল অ্যান্ড দ্য হোম, এই দুটোকে একত্রে নিয়ে আসতে হবে। যতই আমরা ডিফারেন্স তৈরি করব, ততই কিন্তু ইমোশনালি বিহেভিয়ারালি ডিস্টার্ব শিশুর সংখ্যা আমরা বাড়িয়ে তুলব। প্যারেন্টাল পভার্টি, ম্যালনিউট্রিশন অফ দ্য বেবি, হোমলেসনেস, ফ্যামিলি ডিসকর্ড, যে ক্ষেত্রে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হয়ে গিয়ে দুজনের মধ্যে পূর্ণচ্ছেদ হয়ে গেছে, বেবির সঙ্গে না বাবার সম্পর্ক না মায়ের সম্পর্ক, ইমোশনালি বিহেভিয়ারালি ডিস্টার্ব চলে আসতে পারে। লো ইনকাম অফ দ্য ফ্যামিলি কজিং লোয়ার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। কেন না, দারিদ্র এবং অক্ষমতা যেন টুইন সিস্টার, দুটি যেন যমজ বোন, এই কথাটা বলা হয়েছে। লো ইনকামের ফলে কি হয়, যথেষ্ট পুষ্টিকর উপাদান যুক্ত খাবার বা পেট ভরা খাবার দিনে 4 বার বেবি পায় না। এই যথেষ্ট পরিমাণে খাবারের অভাবের কারণে লোয়ার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বেবির মধ্যে হয়। আমি পরবর্তীতে ছবিতে দেখাবো যে এই সাফিসিয়েন্ট ফুড না পাওয়ার জন্য ছোট বয়স থেকে বাচ্চারা তারা প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশনে ভুগতে থাকে। এবং পিএম 2 ধরনের হয়, ম্যারাসমাস এবং কোয়াশিয়ারকার। ম্যারাসমাস থেকে বাচ্চা ইন্টেলেকচুয়ালি ডিসেবলড হবে, বাচ্চার মৃত্যু হবে, রেয়ার ক্ষেত্রে বেঁচে যায়, বেঁচে গেলে ডিসেবলড হয়। আর কোয়াশিয়ারকার, দিস ইজ অ্যান আফ্রিকান টার্ম, যার অর্থ হচ্ছে রিজেক্টেড বেবি। বাবা মার যথেষ্ট টাকা পয়সা আছে, যথেষ্ট খাবার আছে, কিন্তু তাদের যথেষ্ট সময় নেই টু লুক আফটার দ্য বেবি, টু ইন্টারাক্ট উইথ দ্য বেবি, to provide time to the quality time, to provide time নয়, to provide quality time to the baby, এইটা দেন না বলে বাচ্চার মধ্যে প্রবলেম তৈরি হয়ে যায় এবং সে কোয়াশিয়ারকারে আক্রান্ত হয়। তার ফলশ্রুতিতে বেবি বেঁচে যায়, কিন্তু লোয়ার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আমরা বেবির মধ্যে খেয়াল করব। ফ্যামিলি পভার্টি, আমি আগেই এই পয়েন্টগুলো বলে এসেছি। এক্সটেন্ডেড ম্যারিটাল কনফ্লিক্ট, স্বামী স্ত্রীর মধ্যে ক্রমাগত ঝগড়া চলছে, সেখান থেকে ডিস্ট্রেস এসছে, প্রচন্ড অবসাদ বাবার মধ্যে, মায়ের মধ্যে, আর তার সঙ্গে জুড়ে যাচ্ছে আমার শিশুর সমস্যা। শিশু কি হচ্ছে, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শো করছে, স্কুল ওয়ার্কের ক্ষেত্রে তার ডিফিকাল্টি আসছে, তার মধ্যে একটা অবসাদ আসছে, তার হেলথ প্রবলেম তৈরি হচ্ছে এবং ইনফিরিয়র সোশ্যাল কম্পিটেন্স তৈরি হচ্ছে তার মধ্যে। অথবা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, শুধু বিয়ে করলেই হবে না, শুধু সন্তান জন্মদান করলেই হবে না, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের মধ্যে যেন কোনো রকমের দ্বন্দ্ব যেন তৈরি না হয়, পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে সবকিছুকে যেন আমরা সলভ করতে পারি। তার নেগেটিভ
কোনো রিফ্লেকশন কখনোই যেন বেবির সামনে না ঘটে এবং বেবির উপর যেন না পড়ে। প্যারেন্টস হু আর এক্সট্রিমলি পারমিসিভ, overtly restrictive and or aggressive often produce children who have conduct disorder. Conduct disorder এক ধরনের কিন্তু ডিসেবিলিটি, মেন্টাল ইলনেস এক ধরনের, এবং তার পিছনে কারণ কিন্তু এক্সট্রিমলি পারমিসিভ। তুমি যা করছো করো, তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি যা করছো করো, তুমি বাইরে যেতে চাইছো চলে যাও, যাও ঘুরে এসো ইচ্ছা মতো। কার সঙ্গে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কখন যাচ্ছ, কেন যাচ্ছ, কি কথা, সেসব কোনো কিছুর খবর রাখছেন না বাবা মা। ওভারটলি রেস্ট্রিকটিভ, অথবা কোথাও তুমি যেতে পারবে না, কারোর সঙ্গে কথা বলতে পারবে না, তোমাকে ঘরের মধ্যেই থাকতে হবে, এই দুটোই ক্ষতিকারক। কিংবা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, বাবা মা সবসময় শিশুর উপরে আক্রমণাত্মক, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিস্টারবেন্স চলে আসতে পারে। এনভায়রনমেন্টাল টক্সিনস, পরিবেশের যে বিষাক্ত উপাদান, ম্যালনিউট্রিশন, অপুষ্টি, সিভিয়ার ম্যালনিউট্রিশন, দেখুন একটু আগে বলে এলাম প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কজেস ম্যারাসমাস অর কোয়ারসিয়ারকার, ইনফ্যান্টাইল কনভালশনস, বাচ্চা যদি হাই টেম্পারেচার এসে যায়, 101-এর উপরে যদি টেম্পারেচার আসে, তাহলে কনভালশন অর্থাৎ খিঁচুনি আসবে। খিঁচুনি এলে অক্সিজেন ডেফিসিয়েন্সি হলে তাহলেই কিন্তু ব্রেন ড্যামেজ হবে, তাহলে নর্মাল বেবি ডিসেবলড হয়ে যাবে। অতএব লক্ষ্য রাখতে হবে টেম্পারেচার কোনো অবস্থাতে যেন 100-র উপরে যেন না ওঠে, তার জন্য যা যা ব্যবস্থা করণীয় সেটা আমাদের করতে হবে। স্টোরেজ অফ সেরুমেন ইন দ্য ইয়ার, ডিক্রিজিং হিয়ারিং এবিলিটি, কানে যদি ময়লা জমে যায় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে ডিসেবিলিটি হতে পারে। আমি একটু আগে বলে এলাম ম্যারাসমাসের ছবি দেখাবো, দেখুন ম্যারাসমাস বিশিষ্ট ছবি, বাচ্চা শুধু হাড়গুলো দেখা যাচ্ছে, হাড়ের উপরে জাস্ট যেন একটা চামড়া কোনো রকমে রয়েছে। ক্রনিক স্টারভেশন, দিনের পর দিন খেতে পায়নি, না কার্বোহাইড্রেট, না প্রোটিন, না ফ্যাট, হ্যাঁ শুধু খালি জল খেয়ে গেছে, অ্যাডাল্ট রেটেড ওয়াটার, খালি বয়স্কদের মতো গাদা গুচ্ছে করে জল খাচ্ছে, কারণ পেট ফাঁকা হয়ে যাচ্ছে, সে কি করবে, মাও তাকে জল খাইয়ে দিচ্ছে বা নামমাত্র একটুখানি দুধ, একটুখানি বাতাসা বা মিছরি দিয়ে জল খাইয়ে দিচ্ছে। ইনঅ্যাডিকুয়েট ফুড ইনটেক, সাফিসিয়েন্ট খাবার পাচ্ছে না, ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। ফলশ্রুতি কি, বাচ্চা ম্যারাসমাসে আক্রান্ত। এই যে দেখুন বাচ্চা ম্যারাসমাসে আক্রান্ত, এবং এই ধরনের বেবি সাধারণত বাঁচে না, যদি বেঁচে যায় তাহলে সে হবে সিভিয়ারলি ইন্টেলেকচুয়ালি ডিসেবলড। নেক্সট হচ্ছে কোয়াশিয়ারকার। আমি আগেই বলেছি কোয়াশিয়ারকার একটা আফ্রিকান টার্ম হুইচ মিনস রিজেক্টেড বেবি। কেন রিজেক্টেড? বাবা মা দুজনের যথেষ্ট টাকা পয়সা আছে, খাবার আছে, বাবা মা নির্ভর করছেন কোথার উপরে, ক্রেশের উপরে, বাবা মা নির্ভর করছেন বাড়িতে আয়া রেখে দিয়েছেন আয়ার উপরে, বাবা মা কখনোই খোঁজ নিচ্ছেন না, বুঝতেও পারেন না, খোঁজ নিলেও বুঝতে পারেন না যে বেবিকে সঠিক সময় মতো দুধ খাওয়ানো হয় কিনা, সাফিসিয়েন্ট ফুড দেওয়া হয় কিনা। যার ফলে কি হচ্ছে, বেবিকে কার্বোহাইড্রেট দেওয়া যাচ্ছে, ফ্যাট দেওয়া যাচ্ছে, ঠিক ঠিক মতো প্রোটিন দেওয়া যাচ্ছে না। এর ফলশ্রুতি কি হচ্ছে, স্পার্স হেয়ার, মুন ফেস, মুখটা দেখুন যেন মুন হয়ে যাচ্ছে, মুন ফেস, ফ্যাটি লিভার, অর্থাৎ এক্ষেত্রে বাচ্চাকে আপাতভাবে নর্মাল মনে হচ্ছে কিন্তু বাচ্চা বিকাম ডিসেবলড। ওকে, স্ট্রাকচারাল ডিফেক্ট ইত্যাদি বিভিন্ন রকমের আসবে। প্রবল কজেস অফ এপিলেপসি, আমরা এই জায়গাগুলো এখানে আর বিস্তারিতভাবে দেখাচ্ছি না। অতএব এই ক্ষেত্রে কিন্তু আমার একটি জায়গা বলবার আছে সবাইকে ধন্যবাদ জানানোর আগে, সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চা ডিসেবলড হয় অনেক ক্ষেত্রেই বাবা মার ত্রুটির কারণে। বাবা মার বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে যদি কোথাও কোনো প্রবলেম তৈরি হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রে বাচ্চা ডিসেবলড হতে পারে। বাচ্চার জন্মানোর পরে বাচ্চার সঙ্গে উপযুক্ত ফুড হ্যাবিট যদি তৈরি করা না যায়, উপযুক্ত বিহেভিয়ার প্যাটার্ন যদি না করা যায়, তাহলে সেক্ষেত্রে বাচ্চার মাথায় যদি কোনো ধরনের আঘাত লাগে বা ট্রমা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে আমরা ডিসেবিলিটি লক্ষ্য করব। অতএব খেয়াল রাখতে হবে বাচ্চাকে কোনো ধরনের ফিজিক্যাল পানিশমেন্ট নয়, কর্পোরাল পানিশমেন্ট নয়, সাইকোলজিক্যালি পানিশমেন্ট দেওয়া যাবে না। আমরা শুধু রিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আইদার পজিটিভ অর নেগেটিভ ওয়েতে কিভাবে রিওয়ার্ডটা দেব সেটা চিন্তা ভাবনা করে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু প্রতিটি বাচ্চাকে সঠিক সুস্থ জীবনযাপনে আমরা সহায়তা করতে পারি। বাচ্চা ডিসেবলড হয়ে জন্মগ্রহণ করলে আমাদের কোনো উপায় থাকে না, কিন্তু সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডিসেবলড হয়, সেক্ষেত্রে দ্য প্যারেন্টস, দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি ইজ মেইনলি রেসপন্সিবল। টিচাররা তারাও কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল,
The teachers, they must aware the parents, they must aware the mass, they must aware the Madhyamik or higher secondary standard students in the class regarding probable causes of disability, and if there is a disabled child, what role our peers, আমাদের সহপাঠী যারা, our brothers and sisters in the family, what role they can play. স্কুলে একটি ডিসেবলড বাচ্চা জন্মগ্রহণ করলে সেখানে সহপাঠীদের ভূমিকা কি হবে, শিক্ষক শিক্ষিকার ভূমিকা কি হবে, শিক্ষা বন্ধু যারা রয়েছেন তাদের ভূমিকা কি হবে, অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা কি হবে, এবং অবভিয়াসলি দ্য প্যারেন্টস অফ দ্য নন ডিসেবলড চিলড্রেন, যারা ডিসেবলড নয় এই রকম যে সমস্ত বাচ্চা তাদের বাবা মার ভূমিকা কি হবে, এই বিষয়ে আমাদের শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট অ্যাওয়ার হবেন, তারা ট্রেন্ড হবেন, এবং তারাও কিন্তু আমাদের বাবা মাদেরকে, আমাদের সন্তানদেরকে তারা প্রশিক্ষণ দেবেন। এই প্রত্যাশাই আমরা এখানে রাখতে পারি। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।